ব্যাপার, ভালো আছেন সবাই? আগের ক্লাস করছেন কি আজকে আমার? ও, আপনারা দু একজন, তাই না? আজকে এখন হচ্ছে লেকচার 2, তাই না? লেকচার 2 আমরা বরাবর যেটাকে মানে যাকে নিয়ে করে থাকি সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারকে নিয়ে, তাই না? তাহলে উইলিয়াম শেক্সপিয়ার আজকে শুরু করব। উইলিয়াম শেক্সপিয়ার তো আপনারা এতদিন পড়ছেন, আজকে একটু আপনারা, হ্যাঁ, ও তাহলে ওয়ানটা করেন নাই, বাট ওয়ানটা আছে হয়তো। ওয়ানটা আজকে আমরা, ওয়ানে ছিল আমাদের বরাবর থাকে এজ অফ ইংলিশ লিটারেচার, আর 2তে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার থাকে। উইলিয়াম শেক্সপিয়ারকে থেকে প্রশ্ন বলা যায় সাধারণ জ্ঞানের মতো প্রশ্ন আসে অনেক ক্ষেত্রে, বাংলাতে লেখাও। তো আজকে দেখবেন উইলিয়াম শেক্সপিয়ার। প্রথম প্রশ্ন আপনাদের কাছে, উইলিয়াম শেক্সপিয়ারের নাম কোনটা, উইলিয়াম না শেক্সপিয়ার? কি নাম তার? নট শেক্সপিয়ার, শেক্সপিয়ার। ও, দুইটা মিলে একজন জানেন? বলে স্যার দুইটা বললে একটা তো হবে, তাই না? আচ্ছা, যাই হোক, উইলিয়াম শেক্সপিয়ার আপনারা তাকে কি নামে চিনেন? শেক্সপিয়ার নিয়ে। আমি যদি হঠাৎ করে বলি যে হুইজ উইলিয়াম, আপনি বলবেন? আর যদি বলি কে শেক্সপিয়ার, তাহলে কি বলবেন? স্যার চিনি, তাই না? বাট আপনি যেটা ভাবতেছেন সেটা ভুল। আমি যদি বলি তার মায়ের নাম কি, বলতে পারবেন কেউ? ম্যারি শেক্সপিয়ার। তার বাবার নাম জন শেক্সপিয়ার। তাহলে এবার বলেন তো যে শেক্সপিয়ার কি তার নাম না পদবী? বাট আমরা পদবী হিসাবে তাকে চিনি, উইলিয়াম নামে চিনি। হ্যাঁ, এখন হিসাবটা হচ্ছে মানুষ যখন বিখ্যাত হয়, এটা কি লাইভ চলতেছে? ওই না, থাকবে না, এটা আমি তো জাস্ট বললাম। এটা নিয়ে প্রশ্ন আসবে না আপনার, আমি জাস্ট আপনাকে বললাম যে আসলে আপনার ধারণাটা কি সেটা বললাম। মানুষ যখন বিখ্যাত হয় তখন তার পদবিটাই তার নাম হয়ে যায়। আপনারা দেখবেন এলাকাতে গিয়ে বলে যে ভাই খান সাহেবের বাড়ি বললে একমাত্র আমারই চিনবে যদি উনি বিখ্যাত হয়। চৌধুরী সাহেব আরো অনেক আছে, বাট চৌধুরী সাহেবের বাড়ি বললে একজনকেই চিনবে যিনি বিখ্যাত। তো মানুষ যখন বিখ্যাত হয় তার পদবিটাই তখন তার নাম হয়ে যায়, হিসাবটা এমন। তো এই জন্য শেক্সপিয়ার এই টাইপের আর কি, যে তার নাম যখন সে বিখ্যাত হয়েছে তখন শেক্সপিয়ারটা পদবিটাই তার নাম হয়ে গেছে, হিসাবটা এমন। তো যাই হোক, শেক্সপিয়ার থেকে আমরা প্রশ্ন শুরু করব। শেক্সপিয়ার যেটা আছে প্রথমেই পরীক্ষাতে স্পেলিং আকারে আসে, শেক্সপিয়ার স্পেলিংটা। শেক্সপিয়ারের বিশেষ করে লাস্টের অংশ, এই অংশটা বি ভার্বের যে এম ইজ আর, এই অংশটা, হ্যাঁ, শেক্সপিয়ার বি ভার্বের এম ইজ আর, এটা পরীক্ষাতে আসছে কিন্তু স্পেলিং এ। আচ্ছা, দ্বিতীয় কথা, শেক্সপিয়ার থেকে যতটুকু জানা প্রয়োজন আমরা ততটুকুই জানবো। প্রথম কথা হচ্ছে শেক্সপিয়ারের জন্ম হয়েছিল কোথায়? ইংল্যান্ডে। সবাই তো এটা জানেন আগে থেকেই যে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন তিনি। এখন ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন, কত সালে জন্মগ্রহণ করেছিলেন? 1564 সালে। কত? তাহলে আমরা শেক্সপিয়ার থেকে যখন যাব প্রথমেই কিছু অংশ নিয়ে নিব। স্যার, ডেট অফ বার্থ। আমি বলে দিব কিছু কিছু বিষয় গুরুত্বপূর্ণ আর কিছু কিছু কম গুরুত্বপূর্ণ। কম গুরুত্বপূর্ণের মধ্যে একটা, তার ডেট অফ বার্থ, জন্ম তারিখ, খুব বেশি গুরুত্বপূর্ণ না, কম গুরুত্বপূর্ণ। ডেট অফ বার্থ, ও সরি, ডেট বলছি, মানে ডেট, ডিএটি, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, ডেট অফ বার্থ। এখন ধরেন আমরা যেটা বলতেছিলাম যে ওনার জন্ম তারিখ, যেটা জন্ম ডেট, যেটা আমরা বলতেছিলাম সালটা কত? 1564 সাল। আচ্ছা, আর ওনার যদি মৃত্যুর তারিখ হয় তাহলে মৃত্যুর, যেটাকে আমরা বলতে পারি ডেট অফ কি? এইবার ঠিক আছে, ডেট অফ ডেথ। আচ্ছা, তার মৃত্যুর তারিখ তাহলে সেটা কত হবে? 1616। আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার এইখানে কিছু জিনিস লেখার। 23 এপ্রিল, এটাও 23 এপ্রিল। যদি অপশনে জন্ম তারিখ, বিশেষ করে এই জন্ম তারিখটা যদি 23 এপ্রিল না থাকে তখন 26 এপ্রিল দেওয়া যাবে, কারণ উইলিয়াম শেক্সপিয়ার 23 এপ্রিল। হিসাবটা দেখেন, আমি বলছি উইলিয়াম শেক্সপিয়ার তার জন্ম যখন হয় তখন তো আর কেউ বুঝে উঠতে পারে না যে ইনি এত বিখ্যাত হবে। আর আজ থেকে অনেক আগের ঘটনা, ওই সময় যদি এরকম বিখ্যাত হবে কেউ জানতো তাহলে তার জন্ম তারিখের মিনিট পর্যন্ত লিখে রাখতো মানুষ। তো যেহেতু জানতো না, সো সেই হিসাবে মানুষ তার ডেটটা রিয়েলি জানে না। বাট কিছু বিষয় এখন একটু মাথায় সেট করবেন। উইলিয়াম শেক্সপিয়ারের নিজের গ্রামে কোনো চার্চ ছিল না বা গির্জা ছিল না। খ্রিস্টান ধর্ম অনুসারে যদি কেউ জন্মগ্রহণ করে জন্মের 3 দিনের মধ্যে তাকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করে দেয় পোপরা, মানে ব্যাপটাইজড করা হয়। ব্যাপটাইজড করা হয় জন্মের 3 দিনের মধ্যে। তো যেহেতু শেক্সপিয়ারের নিজের গ্রামে কোনো চার্চ ছিল না, তাহলে তাকে ব্যাপটাইজড করতে হলে পাশের গ্রামে নেওয়া লাগছে।
আর পাশের গ্রামে হিসাবরা যারা মানে গবেষক তারা বের করেছেন যে পাশের গ্রামে একটা শিশুকে জন্ম নেওয়ার সাথে সাথে নিয়ে যাবে না, নিশ্চয়ই 1 দিন বা 2 দিন বা সর্বোচ্চ পরে, কারণ তাকে পাশের একটা গ্রামে নিতে হইলে জন্ম নিয়ে সঙ্গে সঙ্গে নিবে না, একটু পরে নিবে। তো সেই হিসাবে তারা ধারণা করছে তাকে ব্যাপটাইজড করা হয়েছিল 26শে এপ্রিল। এই 26শে এপ্রিল ব্যাপটাইজড করা হয়, জন্মের দিনও করা হইতে পারে, জন্মের পরের দিন বা তার পরের দিন, বাট যেহেতু অন্য গ্রামে, সুতরাং এই হিসাব ধরে তারা ধরে নিছে যে জন্মের 3 দিন পরে ব্যাপটাইজড করা হয়েছে, মানে ব্যাপটাইজড করা হয়েছে 26শে এপ্রিল, বাট এই হিসাবে জন্ম ধরে নিছে কত, 3 দিন আগে, 23শে এপ্রিল। বুঝতে পারছেন? অপশনে যদি 23 না থাকে তখন বলছি কত দেওয়া যাবে, 26 দেওয়া যাবে, কারণ কেউ তো শিওর না, কারণ এই 26 তারিখও হইতে পারে, 25ও হইতে পারে, 23ও হতে পারে, বাট এটা হওয়ার সম্ভাবনা বেশি, এই আর কি। প্রশ্ন সাল রিলেটেড গুরুত্বপূর্ণ না, তবে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান ডে দিবস। যখন কোনো ব্যক্তি একই দিনে জন্মগ্রহণ করে এবং মৃত্যুবরণ করেন তখন ওই ডেটকে বলা হয় তার দিবস। যেমন আপনারা পড়ছেন রোকেয়া দিবস 9 ডিসেম্বর, তাই না? এই দিনেই তার জন্ম, এই দিনেই তার মৃত্যু। তো শেক্সপিয়ার যেহেতু একই দিনে জন্ম এবং মৃত্যু, তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসবে যেটা, সেটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান ডে। শেক্সপিয়ারিয়ান ডে এটা হচ্ছে 23শে এপ্রিল। এটা গুরুত্বপূর্ণ, এবং তারপরে যেটা লিখবো সেটা আরো গুরুত্বপূর্ণ, কারণ তারপরেটা আসলে আপনার না পারার সম্ভাবনাটা একটু বেশি। শেক্সপিয়ারিয়ান লিটারারি এজ। শেক্সপিয়ারিয়ান লিটারারি এজ মানে কি, শেক্সপিয়ারের কত সাহিত্য যুগ, সাহিত্য জীবন যদি আমরা বলি। একটা মানুষ তো জন্ম নিয়েই সাহিত্য লেখা শুরু করে না, তার সাহিত্য জীবনের একটা সময় থাকে, ব্যাপ্তি থাকে। এই সময়টা কত? এই জন্য আমি বলছি যে পরবর্তী যে কোশ্চেনটা লিখবো এটা না পারার সম্ভাবনা বেশি, এই জন্য এগুলা বেশি গুরুত্ব সহকারে করবেন। হিসাব হচ্ছে এটা আসলে মনে সাই দিবে যে হ্যাঁ 1564-র মতো একটা কিছু পড়ছিলাম, আধো আধো মনে আছে, পরীক্ষার হলের অপশন দেখে পড়তে পারবেন। এগুলার ক্ষেত্রে সেম, বাট এটার ক্ষেত্রে আপনার অপশন দেখলে মনে পড়বে না, আপনার অপশন দেখলে এখানে ভুল হওয়ার কথা হবে আরো। কারণ যখনই বলবে শেক্সপিয়ারিয়ান লিটারারি এজ, আপনার মাথায় আসবে ওই যে ওই সালটা আর ওই সালটা, যে 1564 থেকে 1616, যেটা হচ্ছে তার জীবনী, পুরা সময়টা। ওইটা সাহিত্য যুগ আর পুরা জীবন বেঁচে থাকার যুগ এক না। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে 1590 থেকে 1616। তার মানে তিনি যত বিখ্যাত লেখালেখি করছেন সেটা এই 26 বছর বয়সে লিখছেন, মানে 26 বছর সময় লিখছেন, 1564 থেকে 1616। তো এটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি। শেক্সপিয়ার আমরা যতটুকু জানি, শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছিল ইংল্যান্ডে, তাই না? ইংল্যান্ডের আপনারা জানেন একটা নদীর নাম আছে অ্যাভন নদী। গল্প আকারে বলতেছি কারণ আমি লেখার সময় আপনারাও লেখেন, এটা হচ্ছে সমস্যা। তো এই জন্য আগে শুনেন, একটা অ্যাভন নদী বয়ে গিয়েছিল শেক্সপিয়ার যেখানে জন্মগ্রহণ করছে তার পাশ দিয়ে। যেহেতু অ্যাভন নদীর পাশে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এই হিসাবে তাকে বলা হয় বার্ড অফ অ্যাভন। কেউ লিখবেন না এখন যা লিখবো, কারণ আমি এলোমেলো করে লিখবো, পরে গুছাই লিখবো, বোঝার জন্য বলতেছি। বার্ড বানানটা BARD, হ্যাঁ? বার্ড মানে চারণ কবি। আপনারা শুনছেন এই নামটা, চারণ কবি। অনেকে মনে করে চারণ কবি কাকে বলে, যারা মনে করে চরে জন্মগ্রহণ করে। কেউ কেউ চিন্তা করে এরা মনে হয় গরু চড়ায় বেড়ায়, বাট এইটা না। বিষয়টা হচ্ছে যিনি ছোটবেলার স্মৃতি চারণ করে লেখেন তাকে বলা হয় চারণ কবি। আমাদের যেমন মাইকেল পোর লিখেছেন কপোতক্ষ নদ, তাকে সেই হিসাবে চারণ কবি বলতে পারবো। ইনি তেমন তার ওই যে অ্যাভন নদী এটাকে স্মৃতিচারণ করে লিখেছেন, বুঝতে পারছেন? এই জন্য ওনাকে বলা হয় কি চারণ কবি। যেহেতু অ্যাভন নদীকে স্মৃতিচারণ করে লিখেছেন তাই তাকে বলা হয় বার্ড অফ অ্যাভন। আমি টাইটেলের মধ্যে সব লিখে দিব, বাস শুনেন। আচ্ছা, উনি যেহেতু ওখানে বড় হয়েছেন, ওই নদীতে সাঁতার কেটে বেরিয়েছেন, এই জন্য একজন ব্যক্তি তাকে একটা উপাধি দিয়েছে যেটা ছিল সোয়ান অফ অ্যাভন, মানে সোয়ানের মানে রাজা হংস, অ্যাভন নদীর রাজহংস, যেখানে তিনি সাঁতার কেটে বেড়াইছেন এই হিসাবে। আচ্ছা, এই ব্যক্তি যিনি হচ্ছেন এমন লেখক যে তার সমকক্ষ এখন পর্যন্ত কোনো লেখক আসেন নাই। যেহেতু তিনি সাহিত্যের যুগে বা সাহিত্যের রাজ্যে একাই রাজত্ব করে চলতেছেন সেই জন্ম থেকে এখন পর্যন্ত।
আপনারা যত প্রকার লেখা দেখবেন শেক্সপিয়রের লেখাই একমাত্র লেখা যেখানে কোনো ধরনের কপি কাট পেস্ট নাই। বাকি যারা আছে বেশিরভাগ কপি কাট পেস্ট করছে, এর থেকে ও নিছে, ওর থেকে ও নিছে। যত বিখ্যাত আইডিয়াগুলা শেক্সপিয়রের দেওয়া। আপনারা বিভিন্ন ধরনের গল্প পড়েন, গানের মধ্যে পড়েন, রুমাল দিলে ঝগড়া হয়, ফুল দিলে ভালোবাসা হয়। এই রুমাল দিলে যে ঝগড়া হয় এইটা শেক্সপিয়র দেখাই দিয়ে গেছে তার নাটক ওথেলোর মধ্যে, যেখানে ডেসডিমোনাকে একটা রুমাল দিছিল, সেটা নিয়ে দুইজনের মধ্যে বিচ্ছেদ হয়েছে, ডেসডিমোনাকে হত্যা করছে। আপনারা পড়ছেন বিভিন্ন মুভির হিন্দিতে ডায়লগ দেয়, নামে কি আসে যায়, কাজই আসল, তাই না? এই নামে কি আসে যায়, হোয়াটস ইন এ নেম, এই কথাটা উইলিয়াম শেক্সপিয়র বলে গেছে তার রোমিও অ্যান্ড জুলিয়েট গল্পের মধ্যে। আপনারা পড়ছেন চকচক করলেই শোনা হয় না, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা উইলিয়াম শেক্সপিয়র বলে গেছে তার মার্চেন্ট অফ ভেনিস গল্পের মধ্যে। আপনারা পড়ছেন বর্তমান যুগের সবচাইতে বেস্ট ওয়ে টু মেক অ্যানি মুভি, যে কোনো বিখ্যাত মুভি তৈরি করার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ সেটা হচ্ছে মুভির ভিতরে আবার আলাদা করে মুভি দেওয়া। অর্থাৎ একটা নাটক চলতেছে, নাটকের মধ্যে আবার নাটক। বাহুবলী ছবি দেখবেন, 1.5 ঘন্টা দেখার পরে বুঝবেন এত সময় কল্পনা চলছে, এখন ছবি শুরু হবে। টাইটানিক ছবির শেষে গিয়ে বুঝবেন যে একটা বুড়ি এত সময় ধরে কল্পনা করছে, ওটা কি মূল মুভি? তার মানে বুড়ির কল্পনা। বাট এই কল্পনা টাইপের যে স্টাইল, এটা উইলিয়াম শেক্সপিয়র প্রথম দেখাই দিয়ে গেছে তার হ্যামলেট নাটকের মধ্যে। এই জন্য ওটাকে বলা হয়তো প্লে ইন এ প্লে। শুধু শুধু এই ব্যক্তিকে এত বিখ্যাত বলা হয় না, স্টাইলগুলা উনি দেখিয়ে দিয়ে গিয়েছেন। তো যাই হোক, উনাকে যেহেতু এখন পর্যন্ত রাজত্ব করে চলতেছেন, তাই তাকে বলা হয় কিং উইদাউট ক্রাউন, মুকুটবিহীন সম্রাট। এই বিখ্যাত ব্যক্তি যেহেতু ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছেন, ইংল্যান্ডের মানুষ তাকে জাতীয় কবির মর্যাদা দিয়েছে। এবং এই ব্যক্তিকে বলা হয় সাহিত্যর জগতের উজ্জ্বল নক্ষত্র, দ্য সুপারস্টার অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় ওনাকে। ওনাকে বলা হয় দ্য ডাজলিং সান, মানে চকচকে সূর্য। অর্থাৎ ওনার উপাধি অনেক ক্ষেত্রে আমরা আগে বলতাম, এখন যে কথাটা বলি না, বাট আগে বলতাম যে অপশনের মধ্যে শেক্সপিয়ার আর বঙ্গবন্ধু থাকলে এই দুইটা উত্তর, বাকি প্রশ্ন পড়া লাগবে না। এখন সেই শেক্সপিয়ারেরটা সেম জিনিস, হয়তো বঙ্গবন্ধু চেঞ্জ হইতে পারে, বাট না, জাস্ট আমি বলতেছি, ধরেন আমরা 1 বছর আগে এরকম বলতাম যে অপশনে বঙ্গবন্ধু থাকলে ওইটা উত্তর, আর শেক্সপিয়ার যদি অপশনে থাকে তাহলে এটা উত্তর। বাট শেক্সপিয়ার অপশনে দিয়ে উত্তর মানে প্রশ্ন আসে না কখনো, শেক্সপিয়ারের প্রশ্নে ঢুকায় তারপরে প্রশ্ন করে, যাতে আপনার একটু ঝামেলা হয়। তাহলে আমরা এখন চলে যাব, প্রথম কথা হচ্ছে ওনার টাইটেল গুলাতে। আমি কিছু কথা বলেছিলাম মুখে মুখে, ওনার মায়ের নাম আর বাবার নাম মনে আছে না? পরীক্ষাতে ওগুলো আসবে না, কারণ আপনি চিন্তা করবেন ওনার মায়ের নাম জন শেক্সপিয়ার, সরি ম্যারি শেক্সপিয়ার, বাবার নাম কি জন শেক্সপিয়ার, তবে শেক্সপিয়ার ওনার পদবী। ওকে, আচ্ছা টাইটেল দিয়ে দেন। টাইটেল থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে ওনার। আচ্ছা, প্রথমে আমরা বলেছিলাম ওনাকে বলা হয়তো ইংল্যান্ডের জাতীয় কবি, তাই না? ন্যাশনাল পোয়েট অফ, ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড। আচ্ছা, দ্বিতীয় কথা, আপনাকে যদি প্রশ্ন করা হয় ইংল্যান্ডের প্রথম জাতীয় কবির নাম কি, কি হবে? জিওফ্রে চসার। জিওফ্রে চসার হচ্ছে ফার্স্ট ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, আর উনি হচ্ছেন বর্তমান জাতীয় কবি। হ্যাঁ, ইংল্যান্ডের বর্তমান জাতীয় কবি। আর ফার্স্ট বললে তার নাম কি হবে? আপনারা যেমন পড়ছেন না বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল, আর যদি বলে প্রথম বিদ্রোহী কবি তবে মাইকেল সাহেব। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ওনার একটা উপাধি। দ্বিতীয় হচ্ছে ওনাকে বলা হইতো বার্ড অফ অ্যাভন। অ্যাভন একটা কিসের নাম? নদীর নাম। পরীক্ষাতে অনেকবার আসছে অ্যাভন কি। হ্যাঁ, অ্যাভন একটা নদীর নাম। অ্যাভন ইজ আ নেম অফ রিভার, এটা। তারপর বলছিলাম সোয়ান অফ অ্যাভন, অ্যাভনের রাজহংস বলা হতো ওনাকে, সোয়ান অফ অ্যাভন। পরের কথা যেটা আমরা বলি, ওনাকে বলা হয় দ্য সুপারস্টার অফ দ্য ওয়ার্ল্ড, কিং উইদাউট ক্রাউন, মনে আছে না?
কিং উইদাউট ক্রাউন, দ্য ডাজলিং সান, দেখছেন? এবার বলেন তো, আপনাকে যদি প্রশ্ন করা হয় ফাদার অফ ইংলিশ নোবেল বলা হয় কাকে? উম, উনি কোনো নোবেলই লেখেন নাই। লর্ড বাইরন, নাম শুনছেন? রিবেল পয়েট। এখন কথা হচ্ছে এক একটা অপশন, ওনাকে বলা হয় শেক্সপিয়ার মূলত কিসের জন্য বিখ্যাত, কবিতা না নাটক? ড্রামা। এবং উনি যে ড্রামাগুলা লিখেছেন তার পূর্বের কোনো ড্রামা কি আপনারা পড়েছেন শেক্সপিয়ারের আগে? মনে পড়ে যে স্যার শেক্সপিয়ারের আগে আরেকজন একটা ড্রামা লিখছিল, অল্প অল্প পড়ছিলাম ছোট যখন ছিলাম, এরকম? তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ ড্রামা, তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে এইটা গুরুত্বপূর্ণ। ফাদার অফ ইংলিশ ড্রামা ওনাকে বলা হয়, ফাদার অফ ইংলিশ ড্রামা। উনি হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি জনক হয়েছেন এবং নাটকগুলা এমন নাটক লিখেছেন যেগুলা তার সমকক্ষ নাটকও পরবর্তীতে কেউ লিখতে পারেন নাই। অনেকে জনক, বাট তার থেকে ভালো ভালো লেখা পরে আসছে। নোবেলের জনক, কিন্তু ওর থেকে ভালো নোবেল পরে অন্য কেউ লিখছে। বাট শেক্সপিয়ার হচ্ছে এমন ব্যক্তি যিনি এমন জনক যে যে নাটক জন্ম দিয়েছে ওই নাটক থেকে মানুষ নাটক বানিয়েছে পরে, বাট তিনি কাউকে অনুসরণ করেন নাই এবং সেই নাটকগুলা আজও বিখ্যাত। শেক্সপিয়ারকে বলা হতো মূলত প্লে রাইট। প্লে রাইট আর ড্রামাটিস্ট দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। যখন কোনো ব্যক্তি নাটক লেখেন এবং সেই নাটকে তিনি নিজে অভিনয় করেন, পরিচালনা করেন, তাকে বলা হয় প্লে রাইট। আর যিনি শুধু লেখেন আর কোনো কাজ করেন না তাকে বলা হয় ড্রামাটিস্ট। ঠিক আছে? তাহলে ওনাকে বলা হতো প্লে রাইট, কারণ উনি একাধারে অভিনয় করতেন, লিখতেন, পরিচালনা করতেন। কারণ উনি বড় হয়েছিলেন কার তত্ত্বাবধানে? রানী এলিজাবেথের তত্ত্বাবধানে উনি বড় হয়েছিলেন। উনি ছিলেন রানী এলিজাবেথের এলিজাবেথিয়ান থিয়েটারের সর্বকনিষ্ঠ সদস্য, মানে খুবই অল্প বয়সে তিনি সেখানে যোগদান করেছিলেন এবং ওই অল্প বয়সে যোগদান করার কারণে রানী তাকে প্রচুর ভালোবাসতেন, সবচাইতে সর্বকনিষ্ঠ সদস্য, এবং রানী তাকে যথেষ্ট সুযোগ সুবিধা দিতেন। এখন একটা ছোট মানুষকে যদি কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়, স্বাভাবিকভাবে বড়দের তুলনায় তার ওই জায়গায় বেশি অ্যাটেন্টিভনেস কাজ করবে, সে ওই জায়গা থেকে নাটক লিখতো। এবং আপনাদের ধারণা, আমি যেমন বলি, রানী যেহেতু তাকে পেলে পুষে বড় করছে, রানী তাকে নাট্যকার বানাইছে, তাহলে তিনি যখন বুঝতে শিখবেন, পিওর বা সুন্দরভাবে নাটক লেখা শুরু করবেন, সর্বপ্রথম নিশ্চয়ই রানীর পূর্বপুরুষ বা রানীকে নিয়ে লিখবেন যেন তিনি খুশি হয়, তাই না? তাহলে হিসাবটা হচ্ছে আমরা চলে যাব তার প্রথম নাটক, শেষ নাটক, বড় নাটক, ছোট নাটক, এই সব জায়গাতে এখন। ওকে, তাহলে ফার্স্টেই লিখবেন হিজ ফার্স্ট প্লে, তার প্রথম নাটক। তবে তার আগে একটু কথা লিখে নেই, তিনি মোট কয়টা নাটক লিখছিলেন? শেক্সপিয়ার হচ্ছে খাসির মাংসের মতো, যার থেকে বাদ দেওয়ার কিছু নাই, বুঝছেন? মানে আপনি বাদ দিতে পারবেন না। অনেকে বলে স্যার এটার কোনটা বাদ দিয়ে পড়বো, আমরা বলি যে এটা কম গুরুত্বপূর্ণ, এটা বেশি গুরুত্বপূর্ণ, আর ওর বাদ দেওয়ার কিছু নাই, সব পড়তে হবে। তাহলে তিনি মূলত কে ছিলেন? নাট্যকার হিসাবে পরিচিত, তাই না? প্লে রাইট। আচ্ছা, তাহলে তিনি সর্বমোট 37টি নাটক লিখেছেন। তিনি সর্বমোট এটা ধরেন না কেউ, কারণ এটা আয়সা পড়ছে। তিনি সর্বমোট, আমি যেহেতু মুখ দিয়ে বলছি আপনারা লিখে নেবেন, 37টি লিখেছেন। তিনি সর্বমোট 37টি নাটক লিখেছেন। দ্বিতীয় কথা, তিনি 4 ধরনের নাটক লিখেছেন। আপনারা 4 পারলে ইংলিশে লিখবেন, কারণ অনেকে 8-এর সাথে মিক্সড করে ফেলতে পারেন। ঠিক আছে? 4 ধরনের নাটক। ওকে, বাংলায় তো লিখছি, এখন এখানে 37 লিখছি বাংলায়। ও, তাহলে সমস্যা নাই, তাহলে তো সমস্যা নাই, কারণ বিভিন্ন জায়গায় বলি, বিভিন্ন এগুলো ফেস করি। তো আমি লিখে দিছি 4, সে লিখে নিছে 8 মনে করে ওটারে। স্যার ইংলিশে লিখছে, আমি সবকিছু লিখছি বাংলায়, এখানে আমি মাঝখানে 4 দিব কেন? তো যাই হোক, তিনি 4 ধরনের নাটক লিখেছেন।
আচ্ছা, 4 ধরনের 37টি নাটক লিখছেন তাই না? আচ্ছা, এবার আসেন 4 ধরনের নাটকগুলা কি কি লিখেছেন। প্রথমত তিনি লিখেছেন ট্রাজেডি। ট্রাজেডি লিখেছেন 12টি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কয়টি ট্রাজেডি লিখছেন? বাকিগুলো আর লাগে না যে কয়টি লিখছেন, বাট ট্রাজেডি কয়টা লিখছেন এটা পরীক্ষাতে আসে। ট্রাজেডি লিখেছেন 12টি। আচ্ছা, ট্রাজেডি শব্দের অর্থ কি? দুঃখ, কষ্ট, মর্মাহত, তাই না? আপনার মনে রাখার জন্য জাস্ট আমার এটা মনে করিয়ে দেওয়া। মানুষের জীবনে যদি দুঃখ, কষ্ট, বেদনা নেমে আসে তাহলে আমরা সেটাকে বলি ট্রাজেডি। আর আপনি যদি কারো জীবনে দুঃখ, কষ্ট, বেদনা নামাইতে চান তাহলে বলেন তোরে কিন্তু 12টা বাজাই দিব। অথবা কেউ যদি কষ্টে থাকে বলে তার জীবনের 12টা বেজে গেছে। তাহলে 12টা যে শব্দ, এই 12টা জিনিসটা আসলে কি? ট্রাজেডি। ওকে, মনে রাখবেন যে শেক্সপিয়র সে যে ট্রাজেডি লিখছে আসলে এটা 12টা বাজানোর গল্প। ওকে, আচ্ছা, ট্রাজেডির পরে 2 নম্বরে চলে যাব স্যার। তিনি লিখেছেন কমেডি। কমেডি লিখেছেন 15টি। হিস্টোরিক্যাল প্লে। হিস্টোরিক্যাল প্লে লিখেছেন 10টি। দেখেন 37টি হয়ে গেছে না? ট্রাজেডি, কমেডি, আর একটা হচ্ছে হিস্টোরিক্যাল প্লে। আচ্ছা, এছাড়া তিনি আরেকটা লিখেছেন, সেটা হচ্ছে স্যার ট্রাজি কমেডি। 5টি। তাহলে মোট কয়টি হলো? আমরা তো পড়ছি কয়টা লিখছে, তাহলে 5টি বেশি হয়ে গেছে না লাস্টে? এই 5টি আলাদা কিছু না, এই ট্রাজি কমেডি এটা ট্রাজেডির মধ্যেও আছে, কমেডির মধ্যেও আছে। মানে এর মধ্যে 5টা নাটক আছে যেগুলো আসলে ট্রাজেডি এবং কমেডির মিক্সড। ঠিক আছে, এই জন্য আলাদা আলাদা করা হয়েছে। কেউ ভাববেন না যেগুলা মনে হয় আলাদা কিছু, এটা এটার মধ্যেও আছে আবার এটার মধ্যেও আছে। এই জন্য বলছি যে মূল 3টা হচ্ছে এই 3টা। নাটকের অ্যাক্ট আপনারা পড়ছেন, তার লেখার মধ্যে ইয়াম্বিক পেন্টামিটার বলে একটা কথা আছে, শুনছেন? এ কথা শুনছেন কখনো, ইয়াম্বিক পেন্টামিটার? আচ্ছা, হোক, উনি যে নাটকগুলা লিখতেন বেশিরভাগ নাটকে 5 মাত্রা থাকতো, মানে 5 অঙ্ক বিশিষ্ট নাটক লিখতেন। অঙ্ক বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে, আমরা যে এখন দেখি, ধরেন কেউ লিখবেন না, জাস্ট বোঝার জন্য আমি বলতেছি যে 5টা অঙ্ক কি কি, যেমন 5 অঙ্ক বিশিষ্ট নাটক লিখতেন। এই নাটক এখানে মঞ্চস্থ হতো। মঞ্চস্থ হতে গেলে অভিনয় করতো অভিনেতারা। অনেকে মনে করে 5 অঙ্ক মানে হয় 5 পর্ব, যেই সপ্তাহে 1 পর্ব দেখাবে, যেমন জি বাংলায় দেখায় না পর্ব 1 2 3 এরকম না। অনেকে আবার মনে করে স্যার এটা 5টা দৃশ্য। হ্যাঁ, 5টা দৃশ্য। এখানে আসলে যেটা নির্ভর করে টাইম, প্লেস, অ্যাকশন। ধরেন উনি যতগুলা নাটক লিখতেন, আমরা যদি বলি উনি হ্যামলেট নাটকটাই লিখছেন। এই হ্যামলেট নাটকের একটা দৃশ্যে তিনি দেখাইতেছেন যে নায়কের বাবা, নায়কের মা, নায়কের চাচা এবং নায়ক ছোট, তারা সবাই মিলে বসবাস করতেছে। দ্বিতীয় অঙ্কে গিয়ে দেখাচ্ছেন নায়ক বড় হয়ে গেছে। অর্থাৎ প্রথম যে ঘটনাটা একটা প্লেসে দেখাচ্ছে কয়েকজন মিলে অভিনয় করতেছে, হিসাবটা হচ্ছে ওনারা আধা ঘন্টা ধরে ওই অভিনয়টা করতো। এখন তো মুভি আসছে, তখন তো আর মুভি ছিল না, মঞ্চে অভিনয় করার পরে ওনারা নেমে যেত। নেমে যাওয়ার পরবর্তীতে ওনারা আবার ড্রেস আপ চেঞ্জ করে, কারণ অভিনেতা একজনই, লোকেশন এবং চেহারা, ফেস আলাদা আলাদা করত। অর্থাৎ একজন ব্যক্তি আগে বাবা সাজছিল, পরের অঙ্কে তিনি নাম চেঞ্জ করে ফেলতো, অন্যরকম গেট আপ নিয়ে আসতো। কারণ এত অভিনেতা কোথায় পাবে? একজন অভিনেতা যেমন ছোটবেলায় উনি ছোট সাজছে, বড় হওয়ার পরে তার একটা ভিলেন বানাই দিছে। তো এই টাইপের যে একটা অঙ্ক ছিল, অর্থাৎ একটা দৃশ্য যখন একটা প্লটে সবাই নাটক করে নেমে গেল, নেমে গিয়ে আবার সেজে গুজে অন্য প্লটে আসলো, এই এক একটাকে বলা হয় এক একটা অঙ্ক। এরকম করে 5টা অঙ্ক থাকতো, মানে একটা ফুল নাটকে, যেখানে এক জায়গায় দেখা যাবে রাজার বাড়ির সবাই আছে, সবাই কথাবার্তা বলতেছে, সবাই এখানে কি হচ্ছে না হচ্ছে এভরিথিং। পরের অঙ্কে ঠিক চলে গেছে রাজার যে শত্রু তার বাড়ি কি কি হচ্ছে। এই বাড়িতে তো আমরা এখন মুভিতে সরাসরি চলে যাই, বাট ওখানে তো মঞ্চ, ওখানে মঞ্চ ঠিকই থাকতো, ওনারা নেমে গিয়ে আবার সেজে আসতো, বুঝাইতো যে হ্যাঁ এইটা এবার রাজার বাড়ি না, এটা রানীর বাড়ি, এই টাইপের।
চরিত্রগুলা চেঞ্জ হইতো, বা চরিত্র লোকেশন যে একই লোকেশনে, ধরেন রাজা রওনা দিছে এখান থেকে যাইতেছে শ্বশুর বাড়ি, তাহলে পরের অঙ্কে শ্বশুর বাড়ি দেখাইতে হবে না? পরের অঙ্কে দেখাবে যে হ্যাঁ রাজা শ্বশুর বাড়ি এসে গেছে, এবার কি কি করতেছে এখানে, এই টাইপের। এরকম 5টা অঙ্ক থাকতো না নাটকে, ফুল নাটকে একদিনেই শেষ হইতো। আচ্ছা, কথা হচ্ছে ট্রাজি কমেডি লিখতো, ট্রাজেডি, কমেডি, হিস্টোরিক্যাল প্লে, এটা লিখছেন। এখন কথা হচ্ছে সর্বপ্রথম যদি লেখে, বলছিলাম কাকে নিয়ে লিখতে পারে? রানী এলিজাবেথ অথবা তার পূর্বপুরুষ, এটা হচ্ছে কথা। আচ্ছা, যদি কোনো ধরনের অতীত চরিত্র এনে কেউ নাটক লেখে, সেটাকে কোন ধরনের নাটক আমরা বলতে পারি বলেন তো? হিস্টোরিক্যাল। তাহলে আপনার প্রশ্ন আসবে, প্রথম উনি কোন ধরনের নাটক লিখছিলেন? হিস্টোরিক্যাল প্লে, তাই তো? তাহলে আমরা এবার চলে যাব ফার্স্ট প্লে, তার প্রথম নাটক। ফার্স্ট প্লে, যেটার নাম ছিল হেনরি সিক্স, অর্থাৎ কিং হেনরি সিক্স। রাজাদের নাম পরিবর্তন হয় না, নাম্বার পরিবর্তন হয়। এলিজাবেথ 1, এলিজাবেথ 2, বুঝতে পারছেন? এরকম হেনরি সিক্স লিখছেন, পরে উনি হেনরি 8 লিখছেন, হেনরি 5ও লিখছেন, বাট হেনরি সিক্স কে উনি লিখছেন সর্বপ্রথম, হেনরি সিক্স। তাহলে ফার্স্ট প্লে হচ্ছে ওনার হেনরি সিক্স। এবার চলে আসেন তার লাস্ট প্লে, সর্বশেষ লেখা, দি টেম্পেস্ট। পরীক্ষাতে আসে টেম্পেস্ট শব্দের অর্থ কি? দি টেম্পেস্ট, এটার অর্থ হচ্ছে প্রচন্ড ঝড়। টেম্পেস্ট শব্দের অর্থ প্রচন্ড ঝড়, দি টেম্পেস্ট। মনে রাখার ক্ষেত্রে আমরা বলে থাকি উইলিয়াম শেক্সপিয়ার সর্বপ্রথম কোচি দেখে একটা মেয়েকে বিয়ে করছিলেন, অল্প বয়সী মেয়ে যে পাগল হয়ে গেছিল তাকে দেখা। যখন সে তাকে বিয়ে করলো, এই ছোট্ট অল্প বয়সী মেয়ে চিন্তা করলো বিয়ের পরে যে হ্যাঁ, কবিরা প্রেম করার জন্য ঠিক আছে, বাট বিয়ে করার জন্য উপযুক্ত মানুষ না। কারণ সে থাকে অগোছালো ভাবে, সে থাকে অন্যমনস্ক হয়ে, সে রোমান্টিক কম হয়, সে সবসময় চুপচাপ থাকে, কারোর সাথে কথা বলতে চায় না, তাকে নিয়ে সমাজে চলতে গেলে কষ্ট হয়ে যায়, শপিং এর কথা তো বাদই দিলাম। তো এরকম করে যেহেতু মানুষ, শেক্সপিয়র নিজের মতো করে ব্যস্ত থাকে, কারণ কবিরা সবসময় বরাবর ভালো রকমের খারাপ মানুষ হয়। তো ধরেন এরকম অবস্থা দেখে তখন সে চিন্তা করলো, আমি তার জন্য আমার জীবন কেন নষ্ট করব? অ্যাজ এন ইউরোপিয়ান, যেহেতু একজন ইউরোপিয়ান আমি, তাহলে আমি আমার জীবন নষ্ট করব না। সে তার বন্ধুদের নিয়ে চললে আমিও আমার বন্ধুদের নিয়ে চলবো। কিন্তু কথা হচ্ছে সে তো বিবাহিত। যখন সে এরকম পরকীয়ায় লিপ্ত হইলো, শেক্সপিয়র বলল তুমি এগুলা কেন করো? তো বললো তুমি তো আমাকে সময় দাও না, আমার একা একা সময় কাটে না, তো কি করবো, আমি আমার বন্ধুদের সাথে সময় কাটাই। তো বলতেছে ঠিক আছে, তোমার যেহেতু একা একা সময় কাটা না, তাহলে তোমাকে 2জন বানাই দিচ্ছি। তখন তাদের একটা বাচ্চা জন্মগ্রহণ করলো। তো যেহেতু বাচ্চা জন্মগ্রহণ করছে, ছেলেটার নাম রাখছিল হ্যামনেট। শেক্সপিয়রের খুবই আদরের প্রথম সন্তান ছেলে হ্যামনেট। এই হ্যামনেট যখন জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণ করার পরেও বউ ভালো হয় নাই, সে তারপরেও একই কাজ করতে থাকে। তো একটা পর্যায়ে গিয়ে কি হইলো, সেই ছোট্ট ছেলে মারা গেল। কেউ বলে স্বাভাবিক মৃত্যু হয়েছে, শেক্সপিয়র মনে করে নিশ্চয়ই অস্বাভাবিক মৃত্যু, এই মৃত্যুর পিছনে হয়তো আমার বউ দায়ী। এখন কথা হচ্ছে, অনেকেই বলে হাজার হোক মা কেন তার সন্তানকে মারবে, বাট মৃত্যুর কিছুদিন পরেই যখন সেই বউ রঙ্গ কইরা অন্যের হাত ধরে পালাই চলে গেছে, তখন বুঝতে পারছে যে ঘটনার পিছনে তাহলে তিনিই দায়ী। এই চিন্তা করার পরে শেক্সপিয়র কি করলো, বলল যে আর অল্প বয়সী মেয়ে বিয়েই করবো না, তার থেকে বয়সে বড় এক মেয়ে বিয়ে করলো। কিন্তু দুর্ভাগ্য, বিয়ের 2 বছর পরেই সে মারা গেছে। তাহলে কি করা যায়, 3 নাম্বার বউ বিয়ে করলো। এবার একটু বয়স হয়েছে, একটু এজড দেখে একটা বয়স মানে মেয়েকে বিয়ে করছে। এই যে যে মেয়েটা ছিল, সে মোটামুটি তার সাথে খুব ভালো ছিল, তার সাথে বেশ সময় কাটাইছে, তার সাথেই তাদের পরবর্তী সন্তান সন্ততি জন্মগ্রহণ করছে। এই লোকটা খুব খেয়াল করতো শেক্সপিয়রকে, খুব বেশি খেয়াল রাখতো। তাকে বলে দিত শেক্সপিয়র তোমার কিন্তু টাক মাথা। শেক্সপিয়রকে দেখছেন না ছবিতে, তার ছিল টাক মাথা, এই সাইড দিয়ে কিছু চুল সাইড দিয়ে নেমে নেমে আসছিল। তো বলতো যে তোমার যে টাক মাথা, খবরদার রোদের মধ্যে যেও না, তাহলে ফেটে যাবে। মানে আদর করে করে বলতো, ঝড়ের মধ্যে যেও না, ঠাডা পড়বে কিন্তু। ঠিক আছে, ভালোবাসার টানে এই কথাটা বলতো। তো সেই আদরের বউ যখন শেষ বয়সে এসে মারা গেছে, শেক্সপিয়র তো আবেগে এখন আর আগের কথা মনে নাই। শেক্সপিয়র প্রচন্ড এক ঝড়ের রাতে বইয়ের কথা স্মরণ না করেই বের হয়ে গেছিল। ওই সময় তার মাথায় ঠাডা পড়ে মরে গেছে, আর লিখতে পারে নাই নাটক। এই জন্য এইটা শেষ লেখা। এইটার অর্থ কি বলছি?
দ্য টেম্পেস্ট প্রচন্ড ঝড়, এই ঝড়ের মধ্যে মাথার মধ্যে ঠাডা পড়ে মরে গেছে, আর লিখতে পারে নাই, তাই এটা তার সর্বশেষ লেখা। এটা কিন্তু স্যারের বানানো গল্প, আমি জাস্ট মনে রাখার জন্য বলছি, কেউ ভাববেন না যে স্যার এইটা এমনিতেই দিছে। কারণ হচ্ছে আমি এটা বলছি টেম্পেস্ট মানে প্রচন্ড ঝড়, এই ঝড়ের মধ্যে তার মাথায় ঠাডা পড়ে সে মরে গেছে, না হইলে সে আরো লিখতো, এই জন্য এটাই তার শেষ লেখা, নাম হইছে দি টেম্পেস্ট। ওকে, আচ্ছা এরপরে চলে যাব তার শর্টেস্ট প্লে, সবচাইতে ছোট লেখা। হ্যাঁ কি বলছেন? না সত্য বলে মেনে নিবেন না। শোনেন বলি, আমি এত সময় যা বলেছি গল্প আকারে, পরবর্তীতে যা বলবো তাহার একমাত্র উদ্দেশ্য শুধু আপনাদেরকে বিনোদন দেওয়া এবং মনে রাখা। দয়া করে কেউ চরিত্রগুলোকে কাল্পনিক ছাড়া সত্য ভাববেন না। সব ক্ষেত্রে সত্যগুলো আমি বলে দিব, যেমন আমি বলে দিলাম এইটা এরকম গল্প হইলে যে ঠাডা পড়ে মরে গেছে এই জন্য এটা, উনি কি ঠাডা পড়ে মরছে তাহলে তো আপনি জানতেন। বাট আমরা মনে রাখার জন্য বললাম যে টেম্পেস্ট মানে প্রচন্ড ঝড়, ঝড়ের মধ্যে নিশ্চিত ঠাডা পড়ে মরে গেছে, না হলে আরো লিখতো, তাই এটা শেষ লেখা হয়ে গেছে। এটা মনে রাখার জন্য বলছি। এখন আমি যে বললাম প্রথমে, ধরেন আপনাকে বলছিলাম একটু আগে যে ট্রাজেডি লিখছেন 12টা, তার মানে 12টা বাজায় দিছিল, জাস্ট মনে রাখার জন্য। আচ্ছা শর্টেস্ট প্লে, সবচাইতে ছোট লেখা, দ্য কমেডি অফ ইরর্স। কারণ মনে রাখার জন্য আপনাকে পড়তে হবে, কেউ বারবার পড়বে মনে রাখতে পারবেন না, আপনি একবার পড়েই মনে রাখবেন, হিসাবটা তাই। শেক্সপিয়ার প্রথমে কোন লেখা লিখছিল? হিস্ট্রিক্যাল প্লে, হিস্ট্রিক্যাল প্লে মনে আছে না? এরপরে লিখছিল ট্রাজেডি, ট্রাজেডির পরে উনি লেখার চিন্তা করলেন, হ্যাঁ ইরোর্স, ভ্রান্তিবিলাস পড়ছেন বাংলা? এইটা সেইটার অনুবাদ। এখন হ্যাঁ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস অনুবাদ করছেন উনি। তো দ্য কমেডি অফ ইরোর্স এটা হচ্ছে তার সবচাইতে ছোট নাটক, দ্য কমেডি অফ ইরোর্স, ERRORS। ওকে, হ্যাঁ ভ্রান্তিবিলাস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা অনুবাদ করছে বাংলায় ভ্রান্তিবিলাস। আর একটা আছে দ্য টেমিং অফ দ্য শিউ, যেটা আবার মুনির চৌধুরী অনুবাদ করছে মুখরা রমণী বশীকরণ নাম দিয়ে। ওকে, আলাদা আলাদা। তো যাই হোক, আমরা এটা বললাম যে স্যার এটা কেন ছোট হইল। উনি সর্বপ্রথম লিখেছিলেন হিস্ট্রিক্যাল প্লে, তারপরে লিখছেন ট্রাজেডি, এরপরে চিন্তা করলো হিস্ট্রি লিখছি ট্রাজেডি লিখছি আর একটা বাকি থাকে, সেটা হচ্ছে কি কমেডি, তাহলে একটু কমেডি চেষ্টা করে দেখি। স্বাভাবিকভাবে প্রথম প্রথম যখন কমেডি লিখতে গেছে কিছুটা লেখার পরে দেখছে যে ইরোর হয়ে গেছে, ভুল হয়ে গেছে, পরে আর লেখেন নাই ওইটা, এই জন্য এটা সবচাইতে ছোট। আপনি ধরেন একটা লেখা শুরু করছেন, ইরোর হয়ে গেছে, ভুল হয়েছে, আপনি কি আর ওটা লিখবেন, কন্টিনিউ করবেন? তাহলে উনি কমেডি লেখা শুরু করছে, দেখছে লাস্টে ইরোর বা ভুল হয়েছে, এই জন্য আর লেখে নাই, তাই এইটা সবচাইতে ছোট লেখা। এটা জাস্ট মনে রাখার জন্য বলছি, কেউ ভাইবেন না যে স্যার সত্য সত্য ভুল হয়েছিল। ওকে, যে স্যার কমেডি লেখা শুরু করছে অন্যগুলা বাদ দিয়ে, ভুল হওয়ার কারণে আর কন্টিনিউ করেন নাই, সুতরাং এই জন্য কমেডি অফ ইরোর্স তার সবচাইতে ছোট লেখা। আপনাকে পড়তে হইলে মনে রাখার জন্য এভাবে পড়তে হবে, এমনি তো করতে হবে না। হ্যাঁ বাস্তব মনে হয়। যাই হোক, তো যাই হোক, এটা গেল যে কমেডি অফ ইরোর্স ভুল হয়েছে, তাই এটা সবচেয়ে ছোট লেখা। আমরা বলছিলাম টেম্পেস্ট প্রচন্ড ঝড়, এই ঝড়ের মধ্যে তিনি মারা গেছিলেন, তাই এইটা তার শেষ লেখা। আর একটা হচ্ছে হেনরি সিক্স, এটা কিন্তু আবার সত্য, রাজার পূর্বপুরুষদেরকে নিয়ে লিখছে। এবার আসেন তার সবচাইতে বড়, হিজ বিগেস্ট ফেমাস প্লে। বিগেস্টের সাথে সিনোনিম আকারে যা যা থাকতে পারে, লার্জেস্ট, ম্যাসিভ ইত্যাদি ইত্যাদি, পপুলার, বুঝতে পারছেন, সব সেম। এই প্লেটা হচ্ছে, তার ছেলের নাম কি ছিল? হ্যামলেট। তাহলে সেই ছেলেটাকে, আদরের ছেলেটাকে তার মা মেরে ফেলছে। স্বাভাবিকভাবে আপনারা যখন হ্যামলেট গল্প পড়েন, এই হ্যামলেট গল্পের হ্যামলেট নায়ক মারা যাওয়ার পিছনেও তার মা দায়ী, সেই গল্পের প্রভাব পরিলক্ষিত হয়। ওই ছোট্ট ছেলের নামটা শুধু একটু চেঞ্জ করে হ্যামলেটকে বানাই দিছে হ্যামলেট। তাহলে এইখানে পেয়ে যাবেন যে হ্যামলেটটা কেন বিখ্যাত, কারণ এখানে তার ওই ছোট্ট সন্তানের স্মৃতি বিজড়িত আছে, প্রভাব বিজড়িত আছে এর মধ্যে। আমরা এটা গল্প আকারে পড়লেও জেনে যাব। তাহলে হ্যামলেট এটা হচ্ছে তার সবচাইতে জনপ্রিয় বা বড় লেখা, কারণ এখানে তার সন্তানের প্রভাব পরিলক্ষিত আছে। মা যেমন এখানে হত্যা করছে, উনার যেটা ধারণা এই হ্যামলেট গল্পের মধ্যেও মায়ের কারণে ছেলেকে হত্যা করা হয়েছে, এবং নারীদেরকে এখানে তিনি প্রচুর পরিমাণে ছোট করেছেন।
হ্যাঁ, তাহলে হ্যামলেট গেল, এটা হচ্ছে নাটক রিলেটেড। এবার আসেন, তিনি সনেট লিখেছিলেন 157টি। ঠিক আছে, তিনি 157টি সনেট লিখেছিলেন। একশো সাতান্নটি সনেট তিনি যে লিখেছেন, এই 157টি সনেটের যেই অন্তমিল বলা হয়, ছন্দমিল বলা হয়, পরীক্ষাতে এই ছন্দমিলটা আসে। তার সনেটের ছন্দমিল, ছন্দমিলের বিশেষ করে অন্তমিল, অন্ত মানে কি শেষ, মানে শেষে মিল থাকবে কোন স্টাইলের, এইটা। তাহলে আমরা সেটা লিখবো তার সনেটের অন্তমিল। জি জি, এইটা টোটাল এরকম 14টা। হ্যাঁ, সনেটই তো আপনারা জানেন সনেট। হ্যাঁ, এখন হিসাবটা হচ্ছে, অনেকে আবার এটা বুঝে না যে স্যার এটা কোন স্টাইলের, ক খ গ ঘ ধরে। এইটা অন্ত মানে শেষ। একটা গল্প বা একটা কবিতা যখন লেখা হয়, যদি এমন হয় কোনো কবিতার একটা লাইনের শেষে ল আছে, দ্বিতীয় লাইনে ধরেন আমি একটা এরকম কবিতা লিখলাম, কবিতার প্রথম লাইনের শেষে ল আছে, দ্বিতীয় লাইনের শেষেও ল আছে, তাহলে আমি এটাকে অন্তমিল বলবো এ এবং এ। এখন ধরেন প্রথম লাইনে ল আছে, দ্বিতীয় লাইনে ল নাই, এখানে আছে ব। 3 নাম্বার লাইনে গিয়ে আবার ল আছে, 4 নাম্বারে গিয়ে আবার ব আছে, তাহলে আমি এটাকে বলবো এ বি, এ বি। মানে এই লাস্টের অংশটাকে, এখন ল কে ওনারা তো ল বলতে পারে না, ওনারা জাস্ট প্রথম থেকে শুরু করে, যে প্রথমে যেটা থাকে ওটাকে এ ধরে। আপনারা যেমন ধরেন কবর কবিতা পড়ছেন, লেখা ছিল প্রথমে এইখানে তোর দাদির কবর, তাহলে কবরের লাস্টের এখানে ছিল কি র। পরের লাইনে বলছে ডালিম গাছের তলে, লে লেখা ছিল। তারপরে বলছে 30 বছর ভিজিয়ে রেখেছি, তারপরে বলছে দুই নয়নের জলে, তাহলে এখানে ল ছিল, এই যে যেটা দেখতেছেন ল। এখন অপশন হচ্ছে প্রথমে যদি তারা এ ধরে, পরেরটাকে যদি বি ধরে, পরেরটা কিন্তু এ হয় নাই, হয়েছে, তাহলে সি ধরবে, আর পরেরটা আবার কি হয়েছে বি হয়েছে, তাহলে এরকম আসবে যে এ বি সি বি। বুঝছেন তো এবার সিস্টেমটা? এইভাবে হ্যাঁ, লাইনের শেষ ওয়ার্ডটা মিল গণনা করে থাকে এভাবে। তো যাই হোক, পরীক্ষাতে আপনাদের এগুলা আসবে না, এগুলা জাস্ট ভাইবার কোশ্চেন। এগুলা যদি ভাইবাতে লিটারেচারের স্টুডেন্ট হয়, তাহলে তাদেরকে ভাইবাতে প্রশ্ন করা হয়। এগুলা না, মুখস্থ করা যাবে না এগুলা, এগুলা বুঝে বুঝে করতে হবে, কারণ মুখস্থ করলে তো মনে থাকবে না, সমস্যা তো এখানে, মুখস্থ করলে এগুলা মনে থাকে না। আর এটা গেল, সনেট গেছে। এবার আমরা মূলত যেটা শুরু করব, শেক্সপিয়ার থেকে প্রচুর কোটেশন আছে, প্রচুর কোটেশন, আর এই কোটেশন গুলো আমাদের পড়তে হবে গল্প আকারে লিখে লিখে। প্রথমেই সর্বপ্রথম আমরা তার বিখ্যাত নাটক দিয়ে শুরু করব আজকের ক্লাস। এত সময় গল্প যা গেছে গেছে, আপনারা হ্যামলেট খাতায় হেডিং দিয়ে দেন। হ্যাঁ, নাটক হ্যামলেট। হ্যামলেট নাটক, প্রথমেই বলছিলাম হ্যামলেট নাটকে কার প্রভাব ছিল? ছেলে, তার ছোট্ট সন্তান হ্যামলেট, তাই না? আচ্ছা, তাহলে স্বাভাবিকভাবে এই নাটকের সবচাইতে ভালো চরিত্রের মানুষ কি হবে? হ্যামলেট। নাটক হিরো হবে সে। আচ্ছা, হিরো আর প্রোটাগনিস্ট, অনেকে দুইটাকে মিক্সড করে ফেলে। প্রোটাগনিস্ট শব্দের অর্থ প্রধান চরিত্র, নট হিরো। এখন আমরা যতগুলা মুভি বা নাটক দেখি, বেশিরভাগ নাটক এবং মুভিতে নায়কই প্রধান চরিত্র থাকে, এই জন্য আমরা মনে করি নায়ক। বাট যদি এমন হয় যে নায়কের প্রাধান্য নাই, অন্য কারো প্রাধান্য আছে, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা হ্যামলেট মানে প্রোটাগনিস্ট বলতে পারবো না। হাওয়া মুভি দেখছেন? হাওয়া মুভিতে নায়ক কি খুব বড় বেশি, না চঞ্চল ভিলেন হিসাবে? এখানে চঞ্চল ভিলেন হিসাবে সে প্রোটাগনিস্ট, নায়কের ভূমিকা খুব একটা নাই এখানে। বুঝতে তো পারছেন এবার, যে হিরো হইলেই তাকে প্রোটাগনিস্ট বলা যাবে না। প্রোটাগনিস্ট মানে প্রধান চরিত্র, এটা হিরো হইতে পারে, রিনা খানও হইতে পারে, মানে যে যখন প্রধান হবে তিনি হবেন প্রোটাগনিস্ট, এটা। আচ্ছা, তাহলে হ্যামলেট নিয়ে আসেন প্রথমে। আচ্ছা স্যার, প্রথমে আমি একটা কথা বলছিলাম, হ্যামলেটের নিজের গ্রামে কোনো চার্চ ছিল না। এই হ্যামলেট শব্দের অর্থ পরীক্ষাতে আসে, হ্যামলেট হচ্ছে একটা ছোট্ট গ্রাম, যেই গ্রামের কোনো চার্চ নাই, তার মানে তার নিজের গ্রাম। আগেই বলছি ছেলের প্রভাব বজায় আছে, এজন্য এলাকাটা এখান থেকে নিয়েছে। তাহলে হ্যামলেট এটার অর্থ পরীক্ষাতে অনেকবার আসছে। হ্যামলেট ইজ
স্মল ভিলেজ। পরীক্ষাতে এইটুকুই ছিল অপশনে, বাট এর সাথে আরো কিছু আছে। হ্যামলেট অর্থ একটা ছোট্ট গ্রাম যার নিজস্ব চার্চ নাই। তাহলে আমরা পরের অংশ নিব, হুইচ হ্যাজ নো চার্চ অফ ইটস ওন। হ্যাঁ, তাহলে এখানে তো আর ডিরেক্টলি তার ছেলের নাম বলতে পারবে না, কারণ কবিরা সবসময় তার নিজের জীবনী সামান্য একটু পরিবর্তন করে তুলে ধরে, নাম চেঞ্জ করে। এটা আপনারা জানেন, কারণ কবিরা ওইসব কাহিনী কই পাবে? চারটা মেয়ের সাথে প্রেম করে তিনটার সাথে ছেঁকা খাইছে, তিনি আবার ওইটা নিয়ে নোবেল লিখছে, নাম পাল্টাই দিছে, পরে খোঁজ নিয়ে দেখা গেছে না, এটা তো তার এখানেই ছিল। আপনারা পড়ছেন না, যখন রবীন্দ্রনাথ চলে গিয়েছিল বিলেতে পড়াশোনার উদ্দেশ্যে, তখন তিনি তার ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে চিঠি লিখতো, তাই না? চিঠি কি ভ্রাতুষ্পুত্রীকে লিখতো? আপনাদের কি ধারণা? ভ্রাতুষ্পুত্রীর কাছে লিখতো পার্টনার, জাস্ট মানে একটা ওয়ে হিসাবে, যেন তার ওই সেই বড় ভাবির কাছে পৌঁছায় দেয়, যার সাথে তার ছোটবেলায় ইটিস পিটিস ছিল। যখন পরিবারের লোকজন, যেহেতু জমিদার পরিবার ছিল, রবীন্দ্রনাথ ঠিক তার থেকে বড় যে ছিল ভাবি, এই ভাবির সাথে প্রেম করত। যখন এটা জানতে পারছে পরিবার, তখন তাড়াতাড়ি করে তাকে চিন্তা করছে কি করা যায়, বাড়ি থেকে তো অন্তত তাড়াইতে হবে, জমিদারের সন্তান বলে তো আর তাড়াইতে পারে না, তাহলে পড়ালেখার অজুহাত দিয়ে তাড়াই দিছে। তো পড়ালেখার অজুহাত দিয়ে যখন তাড়াই দিছে, সে তো চলে গেছে বিলেতে, কিন্তু তার তো ওখানে গিয়ে ভাল লাগে না। এখন সে, তার যে বড় ভাইয়ের একটা পুত্রী আছে, এরা আবার ল্যাকি কোয়ালিটির, ক্লাসমেট টাইপের। তো সবচাইতে সবসময় ক্লাসমেটরাই তো হেল্প করে। তো যতই ভাইয়ের মেয়ে হোক, এরা তো বান্ধবীর মতো ওনারা। তো তখন সে কি করতো, ওখান থেকে বান্ধবীর মতো যেই ভাইয়ের মেয়ে, তার কাছে চিঠি লিখতো যে এই চিঠিগুলা পৌঁছাই দিও তার কাছে। তো যখন এরকম করে সবকিছু জমা করে করে ওই ভ্রাতুষ্পুত্রী রেখে দিছে, তখন লাস্টে গিয়ে যখন ওই যেই মানে ভাবি ছিল, সেই ভাবি কিন্তু সুইসাইড করে মারা গিয়েছিল। ধারণা করা হয় তার কোনো সন্তান ছিল না, এই জন্য সে রবীন্দ্রনাথের বড় বোন তার একটা সন্তান একে লালন পালন করতে দিছিল। কিন্তু সে বলতো যে তোমার মন খারাপ করে থাকো কেন? বলতো আমার একা একা ভাল লাগে না, আমার কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান নেই। তো সে বলতো তোমার বয়স মাত্র 11 বছর, তোমার বয়স হলো তখন ছেলে মেয়ে হবে, টেনশনের কিছু নাই, আর তুমি ততদিন আমার একটা মেয়ে আছে, ছেলে আছে, তাকে পালো। কিন্তু তার তো মন খারাপ রবীন্দ্রনাথ নাই দেখা। তো ওই দিকে কেন নজর আছে, সেই পিচ্চি সিঁড়ি থেকে পড়ে গিয়ে মরে গেছে। তখন অনেক বকাঝকা করছে যে নিজের সন্তান হলে এরকম হইতো না, বা হ্যান ত্যান দিছি, এরকম তুমি যত্ন করতে পারো না। এখন উনি কি করবে? রবীন্দ্রনাথ যখন তাকে চিঠি লিখছে যে আমি ওখানে ভালো আছি, চলে গেছো তাতে কি, কত নতুন পেয়েছি। তো ওখানে গিয়ে তিনি তো তার ভিক্টোরিয়া ওকাম্পোর সাথে ঘোরাফেরা করতেছেন, কত জায়গায় বিভিন্ন জায়গায় দেখা হয়েছে, নতুন নতুন পার্টনার পাইছেন। তো ওই জায়গাটা তিনি যখন এসব বিষয়ে বললেন, বলার পরে এই ব্যক্তি সুইসাইড করছিল ওই সকল চিঠি পেয়ে। কিন্তু এই চিঠিগুলা ভ্রাতুষ্পুত্রী কখনোই কাউকে দেখায় নাই, সেই চিঠিগুলা লুকায় রাখছিল। যখন মারা গেছে সবাই, রবীন্দ্রনাথ যখন মারা গেছে, তখন এই চিঠিগুলা পাওয়ার পরে মানুষ বুঝতে পারছে তার ভাবি সুইসাইড ওই সন্তানের বেশি কথা বলছে এই জন্য করে নাই, করছিল রবীন্দ্রনাথের জন্য। রবীন্দ্রনাথ যে চিঠিগুলা লিখছে, এই ভাইয়ের বইয়ের কাছে লিখছে, যেগুলা ছিন্নপত্র নামে পরে প্রকাশ হয়েছে, আলাদা আলাদা। তো যাই হোক, ওই কবিরা ওরকম টাইপের কাজ করেন, পরে অন্যের নাম দিয়ে চালাই দেন শুধু এইটা। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যেটা বলতেছিলাম, হ্যামলেট গল্প, হ্যামলেট গল্পের মধ্যে নায়ক তাহলে কি হইতে পারে? হ্যামলেট। শেক্সপিয়রের একটা সুবিধা আছে, তিনি সবসময় নায়কের নামে বা বিখ্যাত ব্যক্তির নামে, যিনি প্রধান চরিত্র তার নামেই নামটা দিয়েছেন এইটা। তাহলে উনি হ্যামলেট যখন আসলো, হ্যামলেট লিখে ফেলছেন। হ্যামলেট গল্পে মাকে ছোট করা হয়েছে, যেহেতু ওই রাগটা আছে। তাহলে মাকে যদি ছোট করা হয়, মা তো মেয়ে মানুষ, মেয়েদেরকে ছোট করা হবে। বাট রানী এলিজাবেথ ক্ষমতা ইংল্যান্ডের, তিনিও মেয়ে মানুষ, হিসাবটা এখানে ঝামেলার পড়ছে। তাহলে হিসাব হচ্ছে যে মেয়েদেরকে ছোট করতে হবে। আবার যদি আমি জায়গাটা ইংল্যান্ডের দেই, তাহলে তো রানীও রাগ হইতে পারে যে আমার খাও আমার পরও, আবার আমার দেশের মেয়েদেরকে ছোট করে নিয়ে লেখো, কারণ আমিও তো একটা মেয়ে মানুষ। সে তো আর বুঝবে না ভিতরের কাহিনী কি। তো তখন সে কি করছে, হ্যামলেটে ছোট করছে, ম্যাকবেথে ছোট করছে, এই সবগুলার জায়গা চেঞ্জ করে দিছে। হ্যামলেটের সেটিং প্লেস দিছে ডেনমার্ক, মানে রানীর শত্রু রাষ্ট্র ছিল তখন ডেনমার্ক। ম্যাকবেথ, যেটা ম্যাকবেথের মানে সেটিং প্লেস দিয়ে দিছে স্কটল্যান্ড, মানে রানীর সৎ ভাই ওখানে থাকে, শত্রু রাষ্ট্র। তিনি লিখেছেন যেখানে মেয়েরা সুন্দর ভালো, সেইটার জায়গা দিছে ইংল্যান্ড। মানে রানী যেন খুশি হয়, রানীকে বুঝাইতে যাচ্ছে ইংল্যান্ডের মেয়েরা আপনার মতো যারা, তারা বাদে বাকিরা খারাপ।
এই স্টাইলের আর কি। সেটিং প্লেস নিয়ে অনেক সমস্যা হয়। তাহলে হ্যামলেট আমরা পড়লাম, হ্যামলেট শব্দের অর্থ ছোট্ট গ্রাম যার কোনো চার্জ নেই। এবার দ্বিতীয় কথা হচ্ছে গল্পের সেটিং প্লেসে চলে যাব। সেটিং প্লেস হচ্ছে কোন জায়গাকে কেন্দ্র করে এটা লেখা হয়েছে। ওকে, আচ্ছা তাহলে এটা সেটিং প্লেস কোথায় ছিল? ডেনমার্ক। হোয়াট ইজ দ্য সেটিং প্লেস অফ দ্য ড্রামা হ্যামলেট, এই টাইপের। অথবা ডিরেক্টলি ডেনমার্ক দিয়ে উল্লেখ থাকতে পারে, ডেনমার্ক ইজ দ্য সেটিং প্লেস অফ শেক্সপিয়ার্স ড্রামা ড্যাশ। কোন ড্রামার সেটিং প্লেসটা? ডেনমার্কে। এটা কারণ আগেই তো বলছি ভাই, তাকে বাদ দেওয়ার কিছু নাই, তাকে বাদ দিয়ে কিছু করা যাবে না। আচ্ছা তাহলে সেটিং প্লেসটা গেল এখানে। তারপরে আসেন ওনার সেটিং প্লেসের পরে ক্যারেক্টার্স, চরিত্রগুলা। তাহলে প্রথম চরিত্র অবশ্যই সন্তানের আগে তো বাবা আসছে, তাই না? তাহলে কিং হ্যামলেট, তার সন্তান প্রিন্স হ্যামলেট। মায়ের নাম কি ছিল? গাট্রিউড, GETRUDE, গাট্রিউড। হিসাবটা হচ্ছে এই গাট্রিউড নামটা শেক্সপিয়ার এমনি এমনি বাছাই করেন নাই। গাট্রিউড নামটা বাছাই করার পিছনেও তার অনেক কাহিনী আছে। গাট্রিউড শব্দটাকে ভাঙেন, দেখেন কি হয়। গেট প্লাস রুড। এবার বলেন গেট রুড, রুড মানে কি? নিষ্ঠুর, কঠিন। আর গেট শব্দটা বি ভার্বের কাজ করে, মানে ইজ রুড এরকম। অর্থাৎ নির্দয় হওয়া যেই ব্যক্তি তাকে এই নামটা দিয়েছেন, ওই যে মা, তার নাম। আপনার যেন মনে থাকে, আগেই বলছি, কারণ কবি যারা তারা অন্য টাইপের, আর শেক্সপিয়রের লেখা একটু অন্য টাইপের। সে একটা ওয়ার্ড ব্যবহার করলে সেই ওয়ার্ডের পিছনে কিছু একটা আছে, এরকম করে দিয়ে দিত। এগুলো আবার আপনারা বইতে পাবেন না, এগুলো যারা পিএইচডি করেন তারা এগুলো আবার খুঁজে খুঁজে বের করেন যে কেন এটা এরকম করছে। ঠিক আছে, তাহলে গাট্রিউড শব্দটা এখান থেকে আসছে, স্যার গেট রুড অর্থাৎ নির্দয় হওয়া, যেটা ছিল তার মায়ের স্বভাব। ওকে, আচ্ছা এবার আসেন, না ডিপলি চিন্তা করার না, আপনার হয়তো মনে না থাকতে পারে মায়ের নাম, এই জন্য আমি এটুকু ভেঙে বললাম যে রুট শব্দটা আছে নিষ্ঠুর, তার মা ছিল এই গল্পের নিষ্ঠুর, এই জন্য। আচ্ছা তারপরে তার চাচার নাম ক্লডিয়াস। ক্লডিয়াস ছিলেন এই গল্পের ভিলেন। আরো কিছু চরিত্র আছে, বিশেষ করে একটা চরিত্র যার নাম হোরাসিও। নায়িকার প্রাধান্য খুব একটা নাই, যে চরিত্রগুলা আমি জাস্ট মুখে বলতেছি, আপনাদের না লিখলেও চলবে। নায়িকার নাম ছিল অফেলিয়া, না লিখে নেন সমস্যা নাই, বাট এগুলো আসে না কখনো। হ্যাঁ, জাস্ট এমনিতে বলতেছি, কারণ আমি পরবর্তীতে অনেক কিছু এরকম লিখবো না, জাস্ট মুখে বলবো। ওকে, এটা অফেলিয়া। অফেলিয়া ইনি ছিলেন কে? নায়িকা। নায়িকার একটা বাপ ছিল যার নাম ছিল পলোনিয়াস। এগুলা দরকার হবে না, আপনার দরকার শুধু এখান থেকে এই যে চরিত্রগুলা দেখতেছেন এই তিনটা। কারণ প্রশ্ন এই তিনজনকে নিয়ে ঘুরে ফিরে আসে। পলোনিয়াস, ওকে, POLONIOUS। পলোনিয়াস কে ছিলেন? নায়িকার বাপ। আপনার এমনিতে মুখস্থ করা লাগবে না যে কে কি ছিলেন, কারণ আমি গল্প আকারে বলবো, আপনার এমনিতেই মুখস্থ হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে স্যার কিং হ্যামলেট, রাজা হ্যামলেট। তার ছেলে অবশ্যই প্রিন্স হ্যামলেট, কারণ বলছি রাজাদের নাম পরিবর্তন হয় না, নাম্বার পরিবর্তন হয়, তাই না? আচ্ছা তার মায়ের নাম ছিল গেট্রিউড, নিষ্ঠুর মহিলা, যেটা বললাম। তার চাচার নাম কি ছিল? ক্লডিয়াস। ক্লডিয়াস শব্দটা ক্লাউড থেকে নেওয়া, তার মানে তিনি ছিলেন ধূসর ব্যক্তি, এমন ব্যক্তি যাকে আইডেন্টিফাই করা খুবই টাফ ছিল। এই ক্লডিয়াস মানে উনি হচ্ছেন এমন ব্যক্তি যাকে ক্লাউডের সাথে তুলনা করা হয়, যে উনি মাঝে মাঝেই রং পাল্টাইতেন। যেমন সূর্য উঠলে যখন দেখা যায় আকাশে মেঘ সাদা, যখন সূর্য না থাকে তখন ওই মেঘই কালো হয়ে ঝড় নামায় নিয়ে আসে। যতদিন হ্যামলেটের বাবা কিং হ্যামলেট বেঁচে ছিলেন ততদিন সে সাদা মেঘের মতো ছিল, ছায়া হয়ে হ্যামলেটের পিছনে। মানে হ্যামলেটের চাচা তাকে সেভ করতো, কারণ ওই যে বাবা আছে, সূর্য আছে মাথার উপরে, ছায়া রোদে যেন না লাগে এই জন্য। বাট যখন তার বাবাকে হত্যা করা হয়েছে, এইবার এই ছায়াই ঝড় হয়ে গেছে, কারণ ওই চাচা তার মাকে বিয়ে করছে। ওই চাচা হ্যামলেটকে হত্যা করার জন্য লোক পাঠাইছে, যে ছোটবেলায় তাকে বাঁচাতো। এই জন্য বললাম যে শেক্সপিয়র যে নামগুলা নিছে এটা এমনি এমনি নেয় নাই। আপনি হয়তো ভাবতেছেন যে না কেন এই ধরনের নাম নিছে, প্রত্যেকটা নাম নেওয়ার পেছনে একটা একটা করে কাহিনী আছে। আচ্ছা আমরা এবার চলে আসি এই অংশটার টোটাল গল্পটা নিয়ে। এই অংশগুলা
আচ্ছা, প্রথমত আমার এটার জন্য যেতে হলে আমার গল্পের ডেনমার্কে চলে যেতে হবে। ডেনমার্কের আমি একটু মানচিত্র নিব। ডেনমার্কের অবস্থান এখানে আপনারা জানেন, এখানে আছে ইংল্যান্ড, এখানে আছে স্কটল্যান্ড, এই জায়গায় আছে ফ্রান্স, এখান দিয়ে আছে জার্মানি, এখান দিয়ে আছে সাগর, বাল্টিক সাগর। ওকে, আচ্ছা এখন তৎকালীন সময়ে এই যে এখানে যে ডেনমার্ক ছিল, এখান দিয়ে স্কটল্যান্ড ছিল, এখানে ছিল জার্মানি। এই জার্মানিতে পড়াশোনা করতো প্রিন্স হ্যামলেট। কিং হ্যামলেট যখন ছোট ছিল তখন তার ছোট্ট ছেলেকে সবকিছু শিখাইছে, তাকে অনেক কিছু শিখাইছে, বিশেষ করে ভালো মানুষ হইতে শিখাইছে, কখনো মিথ্যা কথা না বলতে শিখাইছে, তাকে শিখাইছে কখনো অন্যের কথা শুনেই বিশ্বাস করবা না, নিজের বিবেক দিয়ে বিচার করবা, ভূত পেত এগুলাকে কখনো বিশ্বাস করবা না, এগুলা বানানো কথা মানুষের, মানে এইসব বিষয় হ্যালুসিনেশন যেগুলাকে বলা হয় গাঁজাখড়ি গল্প, যে এগুলা বিশ্বাস করবা না, অন্যের কথা শুনেই কখনো আরেকজনের বিচার করতে যাবা না, অন্যকে ক্ষতি করতে যাবা না, আগে নিজে 100% শিওর হবা, তার পরবর্তীতে তুমি যদি কোনো বিচার করো সেটা করবা, মানে একজন রাজা হিসাবে, সে যেহেতু ভবিষ্যৎ রাজা হবে এই হিসাবে। আর হ্যামলেটের যেহেতু কিং হ্যামলেটের ভাই হচ্ছে ক্লডিয়াস, ক্লডিয়াসের তো মাথার মধ্যে অন্য কিছু ঘুরপাক খাচ্ছে, কারণ রাজার সন্তান হবে রাজা, আমি তো মাঝখান দিয়ে ভাই বাদ পড়ে যাব, তাহলে কোনো কারণে যদি রাজাই না থাকে, এখনো ভাতিজা ছোট, তাহলে আমি ওর মাকে বিয়ে করে ফেলবো, তাহলে সে হচ্ছে রানী, আমি রাজা, আর আমাদের যে সন্তান জন্মগ্রহণ করে তাকে আমি রাজা বানাবো, মাঝখান দিয়ে হ্যামলেটকেও মেরে ফেলবো। সে হচ্ছে ওই প্ল্যান নিয়ে আগানো। এখন হ্যামলেটের যে মা, তিনি আবার এমন টাইপের মহিলা যে একেবারে ছোটবেলা থেকেই ডানে বায়ে খাওয়ার অভ্যাস ছিল। এটা আমি আর ক্লোজলি মানে বললাম না, তার হ্যামলেটের যে মা, সে ছোটবেলা থেকেই ধারণা করা হয় বিভিন্ন জায়গার অবৈধ সম্পর্কে যুক্ত ছিল। যখন হ্যামলেটের বাবা তাকে বিয়ে করছে, কিং হ্যামলেট রাজা, তখন তো তার সাথে অলওয়েজ বডিগার্ড থাকে, এই বডিগার্ডের মতো ঘুরে বেড়াতো তার চাচা, যে ভাবির সাথে সাথে ঘুরে বেড়াবে। কিন্তু সে যে ভাবির সাথে ঘুরে ঘুরে বেড়াবে, এখন ভাবির তো অভ্যাস খারাপ, ভাবির ওই চাচার প্রতি নজর পড়ছে। যখন সে ওই সুযোগটা পাইছে, তখন কি করা যায়, আজীবন হ্যামলেট যখন ছোট ছিল সে তো গুড় করে মায়ের পিছনে পিছনে ঘুরে বেড়াতো, সুযোগ পাইলেও সে কোনো ধরনের ক্ষতি করতে পারে নাই। বাট যখন হ্যামলেটকে পড়াশোনার জন্য একটু বড় হয়েছে, পাঠাইছে জার্মানিতে, এইবার হ্যামলেট নাই, এইবার সে চিন্তা করছে এইবার যদি কোনো কারণে কিং হ্যামলেটকে হত্যা করতে পারি, তাহলে তো আর তেমন কেউ নাই এখন, কারণ জার্মানি এখান থেকে যদি যেতে হয় তখন তো আর বিমান ছিল না যে উড়ে চলে যাবে, এখান থেকে যেতে হতো এরকম করে, নৌকায় করে করে উপকূল দিয়ে দিয়ে, তো এরকম করে যেতে এখানে 1 মাস সময় লাগতো। তো স্বাভাবিকভাবে যদি রাজাকে আজকেও হত্যা করি, ওই খবর ওখানে পৌঁছাইতে 1 মাস, আর তার আসতে 1 মাস 2 মাস, অনেক সময়, এই সময়ের মধ্যে সে যথেষ্ট সময় পেয়ে যাবে অন্য প্ল্যান করার। ঠিক সেম ভাবে একই কাজ করছে, সে কি করলো, কিং হ্যামলেটকে হত্যা করছে। বাট হ্যামলেটকে যে হত্যা করছে এইটা ধোঁয়াশা, কারণ নাটকটা শুরু হয়েছে এভাবে করে যে একটা চিঠি আসছে প্রিন্স হ্যামলেটের কাছে জার্মানিতে। চিঠিতে বলা হয়েছে যে প্রিন্স হ্যামলেট, তুমি যত তাড়াতাড়ি পারো তোমার রাজ্যে ফিরে আসো, তোমার রাজপ্রাসাদে ফিরে আসো, তোমার বাবা মারা গিয়েছে, তোমার বাবাকে সাপে কেটে হত্যা করছে। তো এই কথা যখন শুনছে, তার তো আর হুঁশ নাই, সে তাড়াতাড়ি করে রওনা দিছে। যখন সে এখান দিয়ে এই জায়গা আসছে, তখন জলদস্যুদের দ্বারা আক্রমণ মানে আক্রান্ত হয়েছে, কিন্তু সে তো নায়ক, সে মারামারি করে সবাইকে মোটামুটি হত্যা করে তারপরে সে এখানে চলে আসছে। কিন্তু হত্যা করার সময় তাদের কাছে একটা চিঠি পাইছে, যেই চিঠিটা লেখা আছে যে ইংল্যান্ডের রাজাকে অনুরোধ করা হয়েছে হ্যামলেটকে ওখানে বন্দি করবেন, বন্দি করে এই যে ইংল্যান্ড দেখতেছেন, ইংল্যান্ডের এই দিকে অনেকগুলো ছোট ছোট দ্বীপ আছে, আপনারা তো জানেন নেপোলিয়নকে ওখানে নির্বাসনে পাঠাইছিল সেন্ট হেলেনা দ্বীপ, মনে আছে না? এরকম অনেকগুলা দ্বীপ আছে, বলতেছে হ্যামলেটকে এরকম একটা দ্বীপে নির্বাসন দিয়ে দিবেন যেন সে আর ফিরে না আসতে পারে। বাট কে চিঠি লিখছে এইটা লেখা নাই। তো হ্যামলেট চিন্তা করছে এই চিঠি কে লিখছে না কে লিখছে আমি তো আর জানি না, কিছু একটা হবে, এটা কেউ বুঝতে পারে নাই। এই চিঠিটা আসলে পরবর্তী ঘটনা অনুসারে, যেহেতু আমি আগে বলতেছি, তার চাচার প্ল্যান ছিল হ্যামলেটকে হত্যা করা, বাট মা বলছে তাকে হত্যা করার দরকার নাই, হাজার হোক আমার তো সন্তান, তাকে হত্যা না করে দূরে একটা জায়গায় নির্বাসনে দিয়ে দাও, এরকম। বাট হ্যামলেট যেই কাজটা করবে তার মায়ের কথা শুনে, মানে মায়ের কথা না, মানে যেটা বলতেছিলাম ক্লডিয়াস, সে যখন হ্যামলেটের মায়ে অনুরোধ করছে, বলছে ঠিক আছে এটা করব, বাট সে আবার আলাদা করে চিঠি পাঠাইছে, নির্বাসনে দিয়ে রিস্ক নিতে চাই না, তাকে হত্যাই করো, এই জন্য জলদস্যুদের মাধ্যমে পাঠাইছে, না হলে চিঠিটা রাজাকেই পাঠাইতো, এমনটা হয়েছে। তো যাই হোক, সে যখন এখান থেকে এখানে চলে আসছে সব বাধা পেরিয়ে যাওয়ার পরে, সে তো অবাক,
চাচাই যে কি হইলো, সে কিভাবে আসলো। এখন আসার পরে প্রথমেই তো ভালো স্বাস্থ্য হবে আগে তার। এখন আসার পরেই বলতেছে যে হ্যামলেট তুমি ভেঙে পড়ো না, তুমি কিন্তু ভবিষ্যৎ রাজা, তোমার ভেঙে পড়লে চলবে না। মানে তারা বুঝাইতে যাচ্ছে যে এখনই তুমি রাজা না, এখন তো আমি রাজা, তুমি ভবিষ্যৎ রাজা, তুমি আরো ম্যাচিউর হও, তোমার পড়াশোনা শেষ করো, তোমার বাবা নাই তাতে কি হয়েছে, আমি তো আছি, আমি তোমার বাবার মতো, আমি এই রাজ্য দেখাশোনা করে রাখতেছি ততদিন তোমার জন্য, এই সুযোগটা নিতে চাচ্ছে। বাট হ্যামলেট এটাতে খুব বেশি আশ্চর্য হয় না এই কথা শুনে। যখন শুনতে পারছে তার মা তার চাচাকে বিয়ে করছে, তখনও আশ্চর্য খুব একটা হয় নাই যে আমার মা বিয়ে করছে, ওকে ফাইন। কিন্তু বন্ধু যখন বলছে তোমার মা, তোমার বাবা যেদিন মারা গেছে তার পরের দিনই তোমার চাচাকে বিয়ে করছে, তো উনি চিন্তা করলো আমার মা আমার চাচা যাই হোক এত দ্রুত কিভাবে শোক ভুলে গিয়ে আমার বাপের পরের দিন বিয়ে করে ফেললো, এটা কেমন হইলো, আমার মার তো কিছুদিন শোক পালন করা উচিত ছিল। দ্বিতীয় কথা হচ্ছে যে তৎকালীন সময়ে যদি কেউ মারা যেত রাজারা, তাদের মানে শেষকৃত্যের জন্য সন্তান থাকলে সন্তান ওইটাই উপস্থিত থাকতো, যেটাকে মানে সনাতন ধর্মে বলে মুখে আগুন দেওয়া। তো এইটার জন্য লাশটা রাখে নাই, পরের দিনই কবর দিয়ে দেওয়া হয়েছে, কাউকে দেখায় নাই লাশ, শুধু ঘোষণা দিয়েছে সাপে কেটে মারছে, লাশ দেখায় নাই। যেহেতু তার বন্ধু এখানে ছিল, হ্যামলেটের বন্ধু ওই যে হুরাশি ওই সব গল্প বলতেছে তাকে যে তোমার আম্মা পরের দিন বিয়ে করছে, আমাদের কাউকে লাশ দেখানো হয় নাই, তোমার জন্য রাখার অনুরোধ করছিলাম সেটাও করে নাই তারা, কেন করছে এটা আমরা জানি না, বাট আমার মনে হচ্ছে কিছু একটা ষড়যন্ত্র এর মধ্যে আছে। তো প্রথমেই মায়ের প্রতি বিরক্ত হয়েছে হ্যামলেট। এই যে মায়ের প্রতি বিরক্ত এখান থেকে শুরু হইলো, প্রথমেই তিনি বললেন যেই নারী এত দ্রুত পরিবর্তন হইতে পারে নিশ্চয়ই সে ছলনাময়ী হবে, সে ভালো মানুষ হতে পারে না। প্রথম কোটেশন তিনি বলেছিলেন সেটা হচ্ছে ছলনার অপর নাম নারী, যেটা ইংলিশে ছিল ফ্রেইলটি দাই নেম ইজ ওমেন। তাহলে আমরা কোটেশনে চলে যাব এবার। এইটা বলছে ফ্রেইলটি দাই নেম ইজ ওমেন, ছলনার অপর নাম নারী। কি হয়েছে স্যারে কি, এই দাই মানে কিন্তু ইয়োর, ওকে, নো দাই সেলফ, শুনছেন এই শব্দ? সক্রেটিস বলছিল তার শিষ্যদেরকে নো দাই সেলফ মানে নো ইয়োর সেলফ, এই দাই মানে ইউ। তো যখন এটা বললো ছলনার অপর নাম নারী, এটা বলার পরে সে তার মায়ের সাথে কথা বলে না আগে, যেহেতু কথা বলে না তার চাচাও তো খুব ভয়ে ভয়ে আছে। কিন্তু হ্যামলেট যখন বন্ধুদের কাছ থেকে শুনতে পারছে যে তোমার বাবা কিভাবে মারা গেছে আমরা দেখতে পারি নাই, তোমার মা পরের দিন তাকে বিয়ে করছে, তোমার চাচা পরের দিন থেকে ঘোষণা দিছে যে আজ থেকে আমি এই এলাকার রাজা, মানে হ্যামলেটের আশায় থাকার দরকার নাই তোমাদের, হ্যামলেট পড়াশোনা শেষ করে কবে আসবে ঠিক নাই। আসলে তো উনি তো প্ল্যান অন্যটা করছে যে সে তো আগেই মারা গেছে, ও তো আর কোনোদিন ফিরে আসবে না, এই চিন্তা করে। তো এইসব কথা যখন শুনছে, শোনার পরে বন্ধু বলতেছে তুমি এক কাজ করো, আমার যতটুকু ধারণা যে তোমার বাবাকে হত্যা করা হয়েছে, আর এই হত্যার পিছনে তোমার মা আর তোমার চাচা দায়ী, তুমি এটার প্রতিশোধ নাও। কিন্তু হ্যামলেট সে বলতেছে আমার বাবা আমাকে শিখিয়ে গেছে কোনো কিছু না দেখে শুনে বিচার করব না, আমি তো জানি না, আমি ছিলাম না। তো তখন বলতেছে আমার কথা বিশ্বাস হয় না, তখন সে আবার বন্ধুর সাথে একটু মন খারাপ করছে, বন্ধুকে একটু বেশি কথা বলছে যে তুমি এরকম কেন এতই করতেছো, আমি তো বলছি যে আমি না দেখে শুনে কোনো কিছু বিচার করতে পারবো না, যদি তারা এই কাজ ঘটাই থাকে তাহলে আমি হত্যা করব, তাদেরকেও প্রতিশোধ নিবো, বাট আমি তো জানি না কি হয়েছে ঘটনা, তো আমি জানি না। তো বলতেছে ঠিক আছে, না জানলে আর কি করার। পরের দিন সকালবেলায় বন্ধু খবর নিয়ে আসছে যে হ্যামলেট শুনো খবর আছে কি, বলতেছে তোমার বাবার আত্মাকে দেখা গেছে পাশের গ্রামে, চার্চ মনে আছে না, নিজ গ্রামে ছিল না, বলছে পাশের গ্রামে একটা গির্জা আছে, গির্জার পাশে ঘন কুয়াশা ভরা জঙ্গল মানে গোরস্থান, সেই গোরস্থানে তোমার বাবার আত্মাকে দেখা গেছে। তা আমরা তো আর দেখতে পাই না, তোমার বাবার আত্মাকে ডাকা হচ্ছে, মানে তোমার বাবার আত্মা তোমাকে ডাকছে, তোমার সাথে কথা বলবে। তো হ্যামলেট তো মোটামুটি ভাবে রেগে গেছে, হ্যামলেট রেগে গিয়ে তখন বলতেছে তুমি কি কাঁচাটা খাইছো না পাকাটা খাইছো, আত্মায় ডাকবে আমার এই, কারণ তার বাবা শিখাই গেছে এইসব বলে কিছু নাই, ভূত পেট। বন্ধুকে রাগারাগি করতেছে, এবার বন্ধু জোর করে বলছে তাহলে আমার সাথে আসো। বন্ধু তখন কি করছে, নিয়ে গেছে তাকে জোর করে, জোর করে যাওয়ার পরে দেখতেছে হ্যাঁ তার বাবার আত্মাই তার সাথে কথা বলতেছে, তার বাবার আত্মা বলে দিচ্ছে যে শোনো আমি আর তোমার মা বাগানে বসেছিলাম, তখন তোমার চাচা আমাকে ফেলে দিয়ে আমার কানের মধ্যে বিষ ঢেলে দিয়ে আমাকে হত্যা করছে,
তুমি এই হত্যার প্রতিশোধ নিও। সে তখন মোটামুটি রাগ, বাট যখন আবার রাজপ্রাসাদে ফিরে আসছে তখন বাবার কথা মনে পড়ছে, বাবা বলে গেছে ভূত পেতে এগুলা বিশ্বাস করবা না, এটা আমার হ্যালুসিনেশন হতে পারে। তার মানে নিজের মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করতেছে, এটা কি হবে নাকি হবে না, আমার কি এটা প্রতিশোধ নেওয়া উচিত নাকি উচিত না, এই ঘটনা যে ঘটলো এটা কি এইভাবে ঘটছে নাকি ঘটে নাই। এই কথা থেকে তিনি কয়েকবার একটা লাইন বলছে যেটা শুরু ছিল এরকম, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আমরা দ্বিতীয় কোটেশন লিখে ফেলবো এবার, টু বি অর not to be, that is the question. হ্যাঁ, হবে কি হবে না এটাই আসল প্রশ্ন। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এটাকে বলা হয় কন্ট্রাডিক্টরি সেন্টেন্স, অর্থাৎ এখানে তিনি কনফিউশনের মধ্যে আছে, কন্ট্রাডিকশনের মধ্যে আছে যে আসলে কোনটা ঠিক। এটাই, আসো আসো। আচ্ছা, তাহলে আমরা বললাম যে এখানে বলছে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আচ্ছা, এটা যখন এরকম গেল তখন তারা তো সুন্দরভাবে ওই রকম একটা কনফিউশনের মধ্যে আছে যে কিভাবে কি হয়েছে আমি তো আর জানি না। ইভেন সে তার মাকে এত পরিমাণে ঘৃণা করত, যখন একবার তিনি প্রচন্ড অসুস্থ অবস্থায় ছিলেন তখন তার মা এসেছিল সন্তানকে দেখতে, তখন তার তো একটা পারমিশন নেওয়া লাগবে। এই পারমিশন নেওয়ার জন্য যখন বলছে তখন তিনি বলেছিলেন, আই ডোন্ট ওয়ান্ট টু সি দ্য ফেস অফ এ প্রস্টিটিউট লাইক মাই মাদার, মানে মাকে এত বেশি ঘৃণা করতেন তিনি। তো যখন এরকম অবস্থা গেছে, যাওয়ার পরবর্তী সময়ে একটা সময়ে তার বন্ধু বলল যে বন্ধু তোমার তো হত্যার প্রতিশোধ নেওয়া উচিত, তোমার বাবার আত্মা বলছে, না হলে কিন্তু কষ্ট পাবে। এখন বলতেছে আমি তো শিওর না। তো বললো শিওর হওয়ার জন্য কি করা যাবে, শিওর হওয়ার জন্য একটা কাজ করি, আমরা যেটা সন্দেহ করতেছি যে তোমার চাচা আর তোমার মা হত্যার সাথে জড়িত, তাহলে আমরা একটা নাটকের আয়োজন করব, যেই নাটকের মধ্যে সেম চরিত্র থাকবে, একজনের নাম থাকবে প্রিন্স হ্যামলেট, একজন কিং হ্যামলেট, তোমার চাচার নামে একজন থাকবে, তোমার মায়ের নামে একজন থাকবে। নাটকটার চরিত্র হবে এরকম যে তোমার মা আর সেই চাচা দুইজনে মিলে কিং হ্যামলেটকে হত্যা করবে। আমরা এই টাইপের একটা নাটক সাজাবো, এই নাটক উপস্থাপন করব তাদের সামনে, তখন তাদের চেহারার দিকে তাকাইলে বুঝতে পারবো যে এরা ঘটাইছে নাকি ঘটে নাই, মানে ফেস রিড করব। এরকম করে একটা নাটকের আয়োজন করা হইলো। এই জন্য হ্যামলেট নাটককে বলা হয় প্লে ইন এ প্লে, নাটকের মধ্যে নাটক। যেটা আমি বলেছিলাম আপনাদেরকে যে বর্তমান সময়ে বেশিরভাগ সিস্টেম যে নাটকের মধ্যে নাটক, মুভির মধ্যে মুভি, কল্পনার মধ্যে কল্পনা, এটা হ্যামলেট নাটক দিয়ে দেখাই দিয়ে গেছে শেক্সপিয়ার। তাহলে আমরা এখানে একটা কথা এক্সট্রা লিখে নিব কোটেশন ছাড়া, সেটা হচ্ছে হ্যামলেট নাটককে বলা হয় প্লে ইন এ প্লে। হ্যামলেট নাটককে বলা হয় প্লে ইন এ প্লে, কোটেশনের জায়গাটা আলাদা রাখেন, ওকে? এটা মানে নিচের দিকে বা আশেপাশে লিখেন যে হ্যামলেট নাটককে বলা হয় প্লে ইন এ প্লে, নাটকের মধ্যে নাটক। ওকে ফাইন, তারপরে কি করলো তারা, নাটকের আয়োজন করলো। নাটকের যখন আয়োজন করছে তখন এই যে যে হ্যামলেট নাটকের, তাকে তো হত্যা করা হয়েছে, এই কাহিনীগুলা যখন হয়ে গেছে তখন তারা ফেস রিড করে তাদের চাচার দিকে তার মায়ের দিকে বুঝতে পারছে যে এরাই এই ঘটনা ঘটাইছে। বাট হ্যামলেটের তখনও মনে বাধা দেয় যে আমি তো এখনো 100% শিওর না, মনে হচ্ছে ঠিক আছে বাট 100% শিওর না। তো বন্ধু বলতেছে তুমি এরপরে আর কত শিওর হইতে চাও, এত কিছু করে তুমি সবকিছুই তো পজিটিভ রেজাল্ট পাচ্ছ যেটা তুমি ধারণা করতেছো, আর কত শিওর হইতে চাও। কিন্তু একটা কথা আছে, প্রতিশোধ যদি লেট হয়ে যায় তাহলে সেই আগুন আস্তে আস্তে নিভে যায়। প্রথমে প্রথমে যেই ধাক্কা ছিল এখন তো অনেক দিন হয়ে গেছে, এখন বন্ধুকে বুঝাইতেছে যে শোনো এমন অনেক কিছুই স্বর্গে এবং পৃথিবীতে ঘটে তুমি আর আমি জানি না, কারণ তুমি হয়তো জানো না স্বর্গেও দেবতা আছে, তাদের মধ্যে ভালো এবং মন্দ আছে, মানে খ্রিস্টান ধর্ম অনুসারে বুঝাইতে চাচ্ছে, তাদের মধ্যেই মারামারি হয়, আর আমরা পৃথিবীতে মানুষ, তার মানে সে প্রতিশোধ নিতে ইচ্ছুক না, এরকম। তো বন্ধু তখন আছে বলতেছে প্রতিশোধ নিতে যদি নাই ইচ্ছুক হয় তাহলে আমাকে দিয়ে এত কষ্ট করাইলা কেন। তো যাই হোক সেই অবস্থায় গেছে, বলছে যে স্বর্গে এবং নরকে এমন অনেক কিছু হয় যা আমি আর তুমি জানি না, যেটাকে বলছে দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ, বলছে পৃথিবীতে এবং স্বর্গে এমন অনেক কিছুই আছে
বন্ধুকে বুঝাইতে চাচ্ছে, অর্থাৎ ভালো মন্দ এই টাইপের যা আছে। তো যাই হোক, সে যখন বন্ধুকে এই কথাগুলা বলল, বলার পরে দেয়ার আর মোর থিং এর সাথে একটা এস লাগাই দেন, হ্যাঁ, এস। স্বর্গে এবং পৃথিবীতে অনেক কিছুই আছে যা আমি আর তুমি জানি না। কথাটার আরো পরে অনেক লাইন আছে, জাস্ট এইটুকু বলা পরীক্ষাতে এইটুকু বারবার আসে আর কি। সে বলতেছিল যে পৃথিবীতে এবং স্বর্গে এমন অনেক কিছুই আছে, এমন বলতে কি ভালো মন্দ, সুতরাং পৃথিবীতেও আছে। আর আমি যদি এখন হত্যাও করি, আমি তো আর আমার বাবাকে ফেরত পাবো না। আর আমার বাবা আবার শিখাই দিয়ে গেছেন ক্ষমা করতে, এইটা। কিন্তু সে তার মনের কষ্টে আছে যে আসলেই কি কাকে হত্যা করা হইলো নাকি হইলো না, আসলে কি হত্যা করছে নাকি করে নাই। এর মধ্যে আরো কিছু ঘটনা ঘটছে, আমি যেহেতু শর্টে যাচ্ছি এই জন্য বলছি। ঘটনাক্রমে হ্যামলেট মাঝে পাগলের অভিনয় করে, তার নায়িকা তখন আবার এইটাকে সুযোগ কাজে লাগায়। হ্যামলেট মূলত বন্ধুর কথায় পাগলের মানে করে অভিনয় করে, যাতে রাজা মানে চাচা আর মা আসলে কি করে তার পাগলের সেন্স দেখে, এটা একটু মানে চেষ্টা করার জন্য, বোঝার জন্য। বাট উল্টা কাজ হয়ে যায়। হ্যামলেট যখন পাগলের অভিনয় করে, তার নায়িকা গিয়ে বলে যে হ্যামলেট আমার জন্য পাগল হয়ে গেছে, তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দাও আমার সাথে। এই গল্পের মধ্যে কিন্তু প্রেম ভালোবাসা জিনিসটা নাই। শুধু এই গল্পে না, রোমান্টিক যুগের আগের যত গল্প, এখানে প্রেম ভালোবাসা প্রাধান্য পায় নাই কোথাও। এখানে প্রেম ভালোবাসা প্রাধান্য খুবই কম পাইছে, শুধুমাত্র রোমিও অ্যান্ড জুলিয়েটে। তাও এটা তো মিলন হয় নাই, হয়েছে এইটা। তো যাই হোক, এরকম পরিস্থিতি যখন গেছে, যাওয়ার পরবর্তীতে হ্যামলেট চিন্তা করলো একদিন একমাত্র সত্য ঘটনা বলতে পারে আমার মা, তাছাড়া আর কেউ বলতে পারবে না। আমার চাচাও মিথ্যা বলতে পারে, আমি তো আর প্রতিশোধ নিব না এখন। বাট আমি তো আমার মার সাথে অনেকদিন কথা বলি নাই রাগ করে, আমি একটা কাজ করি, আমার মায়ের সাথে গিয়ে আসলে জিজ্ঞাসা করি, আমি হত্যার প্রতিশোধ নিব না, বাট আমার ভিতরে যে কষ্টটা হচ্ছে এটা যেন দূর হয়, আমার মা আমাকে বলুক আসল ঘটনাটা কি। এই চিন্তা করে সে গেছে তার মা তো চাচার সাথে থাকে, সেই মহলে গিয়ে দেখে চাচা একা আছে। প্রহরীরা বলতেছে যে এইখানে রাজা আছে, বাট রানী অন্য জায়গায় আছে, অন্য জায়গায় আলাদা ঘুমোচ্ছে তিনি। তো সে দেখছে যে হ্যাঁ এখানে চাচা একা আছে, তাহলে আম্মা ওই ঘরে। তো যখন সে ওই অন্দরমহলে প্রবেশ করছে, অন্দরমহলের সামনে গিয়ে দেখছে ভিতরে কার যেন আওয়াজ পাওয়া যাইতেছে, পুরুষ মানুষ। এখন চিন্তা করতেছে আমার আম্মার ঘরে, আমার চাচা তো ওই ঘরে, সে তো বিবাহিত, তাহলে এই ঘরের মধ্যে কোন পুরুষ মানুষ কথা বলে ভিতরে। তো সে এইটা চিন্তা করে দরজা জোরে জোরে ঠক ঠক করছে। যখন দরজা জোরে জোরে ঠক ঠক করছে, দরজা খুলছে তার আম্মা, যে এত রাত্রে কে আসলো, কার এত বড় সাহস। কারণ সে তো রানী, সে তো আর জানে না যে আমার ছেলে আসতে পারে। কারণ তার চিন্তা হচ্ছে যদি কেউ এসেও যায় তাকে একটা ঝাড়ি দিলে সে চলে যাবে। তো এরকম পরিস্থিতিতে তখন দেখছে যে হঠাৎ করে ভিতরে ঢুকে দেখে হ্যামলেট। মা তো একটু চমকে গেছে যে আমার সাথে কথা বলে না সে হুট করে আজকে রাত্রে। হ্যামলেট গেছিল ওই সত্য জানার জন্য, বাট যখন গিয়েছে, যাওয়ার পরে বলতেছে ভিতরে কারো আওয়াজ শুনছি আমি, কে সে? তো উনি বলতেছে কেউ না, ভিতরে কোনো লোক ছিল না। তো ও দেখছে যে পর্দার আড়ালে একটা লোক দাঁড়ায় আছে। তো বলতেছে কেউ যদি থাকে তাহলে কিন্তু তার খবর আছে। বলতেছে থাকতে পারে, একমাত্র গুপ্তচর, এরকম কেউ থাকতে পারে। তো বলতেছে গুপ্তচর যদি হয় তাহলে তার তো আর বেঁচে থাকার অধিকার নাই, সে এখানে আসছে আমাদের ক্ষতি করতে। এই বলে ওই পর্দার আড়ালের বাহির থেকেই সূরা ঢুকাই দিয়েছে তার পেটে। সূরা ঢুকাই দেওয়ার পর যখন লাশ নিচে পড়ছে, দেখে এইটা তার প্রেমিকার বাপ। প্রেমিকার বাপ এত রাত্রে আমার আম্মার ঘরে কি করে? মানে তার লাইন প্রেমিকার তার নায়িকার বাপের সাথেও ছিল। তো যখন এই অবস্থা দেখছে, হ্যামলেটের তো আর ওই প্রশ্নের কথা আর মনে নাই, তখন তো মায়ের প্রতি ঘৃণা আরো বেড়ে গেছে। এমন অবস্থা যখন হয়েছে, এদিকে প্রেমিকার বাপকে হত্যা করছে কি কারণে এটা বড় কথা না, তার বাপকে হত্যা করছে, প্রেমিকার রাগ আছে না? তো প্রেমিকা বলছে ঠিক আছে যা হয়েছে হয়েছে, তুমি তো আর ইচ্ছা করে করো নাই, তোমার আর এখানে থাকার দরকার নাই, তুমি আমার সাথে আসো। প্রেমিকা এবার তাকে নিয়ে গেছে, যাওয়ার পরে সে এবং তার ভাইয়েরা মিলে হ্যামলেটকে হত্যা করছে। তার মানে এখানে যে নারী চরিত্রগুলা দুইটা ছিল, দুইটার একটাও কি ভালো? এখানে বুঝতেই পারতেছেন যে কাকে ইন্ডিকেট করছে শেক্সপিয়ার। তো যাই হোক, এই যে যখন এরকম কথাটা হইছে, একটা ভালো মানুষ, এই ভালো মানুষের মৃত্যুর পিছনে দায়ীকে ওই হ্যামলেটের মা। এই জন্য বলছি যে গাট্রিউড কথাটা ছিল, তার নামটা এমনি এমনি নেয় নাই। আর হত্যার পিছনে দায়ী হচ্ছে এই নারী। দ্বিতীয় কথা হচ্ছে, যখন সে মারা যায়, হ্যামলেটের সকল গল্পের মধ্যে যখন সবাই ট্রাজেডি, তো এইগুলা নায়ক মারা গেছে, এই ট্রাজেডিতে যখন সবাই মারা যায় বেঁচে থাকে শুধু বন্ধু, নাহলে গল্প বলবে কে? এই বন্ধু। তখন বন্ধু লাস্টে গিয়ে বলে থাকেন একটা কথা, সেটা হচ্ছে মানুষের শেষ পরিণতি কেমন হবে এটা স্বর্গ থেকে নির্ধারণ করা। মানে বন্ধুর সেই কথা বন্ধুকে আবার ফিরায় দেয়
যে স্বর্গ এবং নরকে অনেক কিছু আছে, এই বলে তুমি হত্যার প্রতিশোধ নাও নাই। সুতরাং মানুষের শেষ পরিণতি কিভাবে হবে এটাও স্বর্গ থেকে নির্ধারণ করা থাকে, যেটাকে বলা হয় দেয়ার ইজ এ ডিভিনিটি দ্যাট শেপস আওয়ার এন্ড। আমরা এই কোটেশনটা নিব। অর্থাৎ শেষ পরিণতি স্বর্গ থেকে মানুষের নির্ধারিত থাকে, এইটা আর কি। না হলে একটা ভালো মানুষ, তাকে হত্যা করা হইলো, অথচ সে মানুষকে ক্ষমা করে করে দিয়ে আসছিল, তাই না? দেয়ার ইজ এ ডিভিনিটি দ্যাট শেপস আওয়ার এন্ড। হয়েছে হ্যামলেট। হ্যামলেটকে বলছিলাম নাটকের মধ্যে নাটক, মনে আছে না? আর এই হচ্ছে কোটেশন গুলা, বিশেষ করে সবচেয়ে বেশি এই কোটেশন দুইটা আসছে পরীক্ষাতে, টু বি অর নট টু বি, আর একটা হচ্ছে কি ফ্রেইলটি দাই নেম ইজ ওমেন। এটা গ্রামার থেকেও আসে, টু বি অর নট টু বি, ইনফিনিটিভ, হ্যাঁ, এরকম করে আসে পরীক্ষাতে। যাই হোক, হ্যাঁ, এই যে হ্যামলেট গল্প শেষ হইলো, হ্যামলেটের পরবর্তী নাটকের নাম দিয়ে দেন ম্যাকবেথ। যতদূর পারি। শেক্সপিয়ার আমি 2 দিন পড়াই সাধারণত, বিসিএস এর ক্ষেত্রে 2 দিন পড়াই আমি শেক্সপিয়ার। সবাই একটা যুগ পড়ায় একদিন, আর আমি এই যুগের মধ্যে এক কবিকে পড়াই 2 দিন। কারণ পড়বেন আপনি 2 দিন, ওই 2 দিনই জীবনে পড়বেন, বাকি সময় খালি দেখবেন একবার, এমনিতেই মনে থাকবে। বাট 2 মাস পড়বেন, তারপরে মনে থাকবেন না 2 দিন না পড়লে, ওরকম পড়ার দরকার নাই। ম্যাকবেথ। আপনাদের না, বিসিএস এর যখন তাদেরকে ডিটেলস হয়, আপনাদের একটাই ক্লাস। তবে আপনাদের আমি যতটুকু পড়াচ্ছি তার মধ্যে আসবে, টেনশনের কিছু নাই। দুই দিনে শেষ হয় না, সমস্যা তো এইখানে, আমার 2 দিনে শেষ হয় না। বাট যখন অন্য টিচাররা পড়ান তখন আবার এটা একদিনে শেষ হয়ে যায়, তখন আমি আবার ব্রাঞ্চে গেলে তারা আবার বলে অন্য স্যাররা একদিনে শেষ করে দেন, আপনি 2 দিনে পারেন না, এটা কেমন হইলো? বাট অন্য স্যাররা যেভাবে পড়ায় দেন, ধরেন আমি যদি আপনাদেরকে লিখতাম, সাপোজ এত সময় ধরে আমি একটা নাটক বলছি না, এখন আমি যদি বলতাম যে হ্যামলেট নাটক চরিত্র এটা এটা এটা, কোটেশন এই 4টা, কত সময় লাগতো? সর্বোচ্চ 2 মিনিট। তাহলে 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট। বাট ওইটা ওরকমই থাকতো, গল্প আকারে পড়ার সিস্টেম আলাদা। এখন ওই জন্য গিয়ে সবাই, হ্যাঁ, এই জায়গা আপনি এইখানে মিক্সড করতে পারবেন না, কারণ আপনার তো কাহিনী জানা আছে, আপনি লাইন দেখলেই মনে পড়বে স্যার এই গল্পের মধ্যে এই লাইন বলছিল, এই কারণে বলছিল এটা। আচ্ছা, এবার ম্যাকবেথে চলে যাব। ম্যাকবেথ গল্পের সেটিং প্লেস, এখানেও নায়িকা ছোট, মানে নারীদেরকে ছোট করা হয়েছে, তাহলে কি ইংল্যান্ড হবে? কোন জায়গায়? স্কটল্যান্ড। স্কটল্যান্ড, তাহলে সেটিং প্লেস দিবেন স্কটল্যান্ড। স্কটল্যান্ড রাজার, মানে এলিজাবেথের সৎ ভাই, এলিজাবেথের বাপের 2 নাম্বার বউ ছিল স্কটল্যান্ডে। যদিও রাজাদের তো বইয়ের নাম্বার থাকে না, এক এক রাজার 400, 500, 600 রানী, বুঝলেন নাই? মানে এমন হয়েছে, রাজা দেখছে মন্ত্রীর একটা বউ নতুন বিয়ে করে আনছে, দেখে পছন্দ হয়েছে, এটা কে? তোমার ওয়াইফ? ওকে, ঠিক আছে, কালকে একটু পাঠিয়ে দিও, আমি একটু তাকে রানী বানাতে চাই। এই টাইপের। আবার ধরেন এমন হয়েছে যে সে তো মন্ত্রীর বউ, এখন এই মন্ত্রীর পরে মন্ত্রীর বেবি হয়েছে, সেই বেবি আস্তে আস্তে বড় হয়েছে, রাজাও তো বৃদ্ধ হয়েছে। তখন রাজার বয়স ছিল 30, এখন রাজার বয়স 50। এখন হঠাৎ করে দেখছে মন্ত্রীর মেয়ে আসছে, পছন্দ, সেটা কি তোমার মেয়ে? ঠিক আছে, আমি একটু তাকে রানী বানাতে চাই। মানে আগে ছিল মাতা, এখন হয়েছে মেয়ে। অডিপাস পড়ছেন কখনো? ইডিপাস, অডিপাস শুনছেন? তো ইডিপাসেরই একটা ভার্সন আছে, অডিপাস রেক্স। তো ইডিপাস গল্পে আছে যে সন্তান তার মাকে বিয়ে করে। হ্যাঁ, তো যাই হোক, সেটিং প্লেস হচ্ছে স্কটল্যান্ড। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এটার সেটিং প্লেসের পরে ক্যারেক্টার্স দেন, চরিত্রগুলা। তাহলে ম্যাকবেথ নামে একটা চরিত্র থাকবে, তার ওয়াইফ লেডি ম্যাকবেথ।
এসব গল্পে ভালো চরিত্র পাবেন না যদি মানে কমন, সোজা কথা কমন, যদি দেখেন যে শেক্সপিয়রের নাটক যেগুলো আমি প্রথম দিকে বলতেছি, এগুলার যত প্রকার মহিলা চরিত্র আছে সব মনে করবেন নেগেটিভ চরিত্র, কারণ শেক্সপিয়র ওগুলা প্রথমে লিখছে এটা। তো যাই হোক, লেডি ম্যাকবেথ তাহলে কি ভালো হবে? তার সাথে আরো আছে থ্রি উইচেস, তিনটা ডাইনি। ডাইনি কি ছেলে না মেয়ে? মেয়ে। তাহলে তিনটা ডাইনি এখানে আছে। আচ্ছা, তাকে দেওয়ার দরকার নাই, পরে কিন্তু মায়ের হবে। আচ্ছা, তাহলে থ্রি উইচেস এটা গেল। এরপরের কথা, কিং ডাঙ্কান। কিং ডাঙ্কান, তাহলে এই গল্পের রাজার নাম হচ্ছে কিং ডাঙ্কান। হ্যাঁ, তারপরে ছিল ম্যাকডাফ। আপনারা এখান থেকে শুধুমাত্র চরিত্র হিসাবে পড়বেন এই তিনটা, বাকিগুলা অপ্রয়োজনীয়। তিনটা ডাইনি। হ্যাঁ, ভৌতিক চরিত্র। শেক্সপিয়রের গল্পের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভৌতিক চরিত্র। আগেরটায় বাপের আত্মা, মনে আছে না? এটার মধ্যে থ্রি উইচেস, কারণ এগুলা তখন চলতো বেশি, যখন যেটা চল থাকে তাই না, তখন ওইগুলা চলতো বেশি, যে ভৌতিক বিষয়গুলো এর সাথে অ্যাডজাস্ট করা, কারণ তিনি ওগুলা নিয়ে লিখছেন। হ্যাঁ, তো যাই হোক, ম্যাকডাফ, কিং ডাঙ্কান, থ্রি উইচেস, লেডি ম্যাকবেথ, আর হচ্ছে ম্যাকবেথ। আচ্ছা, এছাড়া আরো কিছু ছোট চরিত্র আছে যেগুলা তো আরো লাগবে না আমাদের। আমরা এবার চলে যাব জায়গাতে বরাবর। এইখানে হচ্ছে আমাদের সেই দেশটা যেটা হচ্ছে স্কটল্যান্ড। স্কটল্যান্ড এটা হচ্ছে উত্তর দিকের একটা দেশ। এই দেশের এই অংশে তার রাজধানী, রাজার রাজ্য। এখন এই অংশে যখন রাজা থাকে, এটা হচ্ছে দক্ষিণাঞ্চল, দক্ষিণ দিকে। এই উত্তর দিকটা মোটামুটি ভাবে অরক্ষিত হয়ে পড়ছে। তো যেই কারণে এই অঞ্চলের, বিশেষ করে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ওইসব অঞ্চলের জলদস্যুরা এই অঞ্চলে আক্রমণ চালায়, আক্রমণ করে মানুষের ধন সম্পদ লুটে নিচ্ছে, জায়গা দখল করে নিচ্ছে। এখন এখানে যিনি ক্ষমতায় আছেন তিনি হচ্ছেন আমাদের কিং ডাঙ্কান। তিনি অত্যন্ত ভালো মানুষ। তার একজন প্রধান মন্ত্রীদের মধ্যে প্রধান যিনি, যিনি হচ্ছেন প্রধান সেনাপতি, তার নাম ম্যাকবেথ। তো ম্যাকবেথ এর বাসাটা হচ্ছে এইখানে। ম্যাকবেথকে হঠাৎ করে নতুন নতুন বিয়ে করছে ম্যাকবেথ। বিয়ে করে প্রথম গেছে রাজসভায়। যাওয়ার পরে রাজার কাছে খবর আসছে যে এই অঞ্চলে বিভিন্ন শত্রুরা আক্রমণ চালাচ্ছে। তো রাজা তখন প্রধান সেনাপতিকে হুকুম দিল যে তুমি একটা কাজ করো ম্যাকবেথ, তুমি আমাদের সহসেনাপতি যার নাম ম্যাকডাফ, দুইজনের নামের সাথে ম্যাক আছে, বুঝতে পারছেন? ম্যাকডাফ, এই সহসেনাপতি, তাকে নিয়ে তুমি এই অঞ্চলে চলে যাবা, গিয়ে এই রাজ্যের এই অংশ এটাকে শত্রুমুক্ত করবা, শত্রুমুক্ত করে তারপরে ফিরে আসবা, পারলে ওদেরকে হত্যা করবা বা বন্দি বানায় নিয়ে আসবা। তো যখন এই অনুমতি দিছে, ম্যাকবেথ আর এখান থেকে বাড়ি ফিরে আসে নাই, সোজা এখান থেকে যুদ্ধের মাঠে চলে গেছে। এই জিনিসটা দেখে রাজার খুব ভালো লাগছে যে নতুন বউ ঘরে রাইখা আমি মাত্র বলছি আর আমার কর্তব্য পালনের জন্য সে চলে গেছে, তাহলে আমার প্রতি অনেক বেশি অনুগত্য সে। এই চিন্তা করে সে এখানে যখন তারা চলে গেছে যুদ্ধ করার জন্য, সে এখান থেকে এখানে তার সুন্দর একটা সাজানো গোছানো রাজ্য, মানে ছোট একটা অঞ্চল আছে, রাজ্য। তখন রাজা ঘোষণা দিছে যে ম্যাকবেথ এবার যদি এখান থেকে বিজয় নিয়ে আসতে পারে তাহলে আমি তাকে এটা উপহার দিব, যেহেতু বিয়ে করছে, বিয়ে হিসাবে তো একটা উপহার দিতে হয়। তো এই চিন্তা করে রাখছে তাকে উপহার দিবে। আচ্ছা, যখন ম্যাকবেথ এখানে বন্ধুদেরকে নিয়ে, সহ সেনাপতি নিয়ে যুদ্ধ করতেছিল, শত্রুদেরকে বন্দী বানাইছে, বানানোর পরবর্তী সময়ে যারা গোয়েন্দা যাতায়াত করতে থাকে, এই গোয়েন্দারা এসে খবর দিছে রাজার কাছে যে আপনি ম্যাকবেথকে যে উদ্দেশ্যে পাঠাইছিলেন তার থেকে বেশি সফলতা পাচ্ছে, কারণ সে আরো বেশি মনোযোগ দিয়ে কাজ করতেছে, সে আপনার রাজ্যকে খুব ভালোবাসে, বাট ম্যাকবেথ বেশি কাজ করতেছে, বাড়ি বউ রইছে তাই। আগে আগে ফিরতে হবে। এখন যাই হোক, খবর নিয়ে আসছে, রাজা খুশি হয়ে গেছে। রাজা খুশি হয়ে বলতেছে ঠিক আছে, তাকে আমি আরো একটা রাজ্য তাহলে দিব যদি আরো আগে আসতে পারে। তো এই হিসাব করে রাখছে, কিন্তু এই খবর তো আর ম্যাকবেথ জানে না। তো যাই হোক, এখান দিয়ে এদেরকে শত্রু কিছু মুক্ত করছে, কাউকে হত্যা করছে, কাউকে বন্দি বানায় নিয়ে আসতেছিল। আসার পথে এই জায়গা দিয়ে ছিল ঘন পাইন গাছের জঙ্গল। এই পাইন গাছ খুবই গুরুত্বপূর্ণ গল্পের মধ্যে। পাইন গাছে ভূত থাকে, এটা হচ্ছে ইংল্যান্ডের হিসাব। মানে ওইগুলো আমাদের দেশে যেমন বট গাছ বলে একটা কথা আছে না, তো ওই দেশে ওরকম পাইন গাছ বলে একটা কথা আছে, যেসব গাছে ভূত থাকে, এইসব জঙ্গল হয়, বরফ পড়ে, এই সেই হ্যান ত্যান। তো যাই হোক, এরকম ঘন কুয়াশা ভরা জঙ্গল দিয়ে যখন তারা হেঁটে আসতেছিল, আগে পরে কিছু সৈন্য এরকম পাঠাই দিছে বন্দি বানায়, আর তারা মাঝখানে, সে তার সহসেনাপতির সাথে ম্যাকবেথ এবং ম্যাকডাফ
দুইজনে যখন এখানে আসছে, আগে পরে তো অনেক লোক আছে, কিন্তু কুয়াশার কারণে কেউ কাউকে দেখতে পাচ্ছে না। তো হঠাৎ কুয়াশার মধ্যে এখানে হাজির হয়েছে এই যে থ্রি উইচেস হাজির হয়েছে তাদের সামনে, দেখতেছে ম্যাকডাফ আর ম্যাকবেথ। এবার তিনটা ডাইনি এসে এই বলতেছে, ওয়েলকাম কিং ম্যাকবেথ, কিং ম্যাকবেথ আপনাকে স্বাগতম, ওয়েলকাম। যখন এই কথা বলছে, ম্যাকবেথ বলতেছে যে আমি তো রাজা না, আমার পূর্বপুরুষও কেউ রাজা ছিল না যে আমি ভবিষ্যতে রাজা হইতে পারবো, এই যোগ্যতা আমার নাই, তোমরা ভুল করতেছো। তারা আবার বলছে ওয়েলকাম কিং ম্যাকবেথ। যখন বারবার সে সতর্ক করছে, তিনবার করে তারা বলছে ওয়েলকাম কিং ম্যাকবেথ, এখন তারা তো ভূত। তো যখন এই কথাটা বলছে, ম্যাকবেথ বলতেছে আমি তো বারবার বলতেছি যে আমি রাজা না, আমার পূর্বপুরুষও কেউ রাজা ছিল না, সুতরাং আমার রাজা হওয়ার সম্ভাবনাও নাই। তখন তারা এই তিনটা ডাইনি প্রথম কোটেশন বলে, ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, সব ভালো ভালো নয়, মাঝে মাঝে খারাপ থেকেও ভালো কিছু হয়। তাহলে আমরা ফার্স্ট কোটেশন নিব এই গল্পের। সবচেয়ে বেশি আসে কোটেশন পরীক্ষায়। বলছে সব ভালো ভালো নয়, ভালো থেকেও খারাপ কিছু হয় না, খারাপ থেকেও ভালো কিছু হয়। হ্যাঁ, খারাপ থেকেও ভালো কিছু হয়। এটা বুঝাইতে যাচ্ছে মানে কি, যে তুমি খারাপ বা ছোট তাতে কি হয়েছে, এমন না যে সবসময় রাজারাই রাজা হবে, মাঝে মাঝে প্রজারাও রাজা হইতে পারে। এবং তাকে ভবিষ্যৎবাণী করে গেছে তিনটা। এই তিনটা ডাইনিতে কয়টা ভবিষ্যৎবাণী করছে? তিনটা। প্রথম কথা হচ্ছে তুমি ভবিষ্যতে রাজা হবা এই অঞ্চলের, ভবিষ্যৎবাণী করে গেলাম। তোমার বউ রানী হবে, তো মিজাজ এমনিতেই খারাপ হয়েছে, আমি রাজা হইলে আমার বউ রানী হবে, এটা আবার ভবিষ্যৎবাণী করার কি আছে? আর আমি রাজা হবো, এইসব গাঁজাখড়ি গল্প কই পাইছো তোমরা? লাস্টেরটা শুনে আরো মিজাজ খারাপ হয়েছে, বলছে তোমার ততদিন পর্যন্ত মৃত্যু হবে না যতদিন পর্যন্ত এই যে আমরা রাজ্যটা দেখতেছিলাম, এই রাজ্যের কথা বলতেছে, যে তোমার ততদিন মৃত্যু হবে না যতদিন এই রাজ্য, যেখানে রাজার রাজ্য, এখানে উত্তর দিকে কিছু গাছপালা আছে, বাগান, মাঝখানে ফাঁকা মাঠ, বলতেছে এই গাছগুলা হেঁটে হেঁটে তোমার রাজপ্রাসাদের দিকে না আসবে। তো তখন তোর মেজাজ এমনিতেই খারাপ হচ্ছে, গাছ কোনোদিন হাঁটতে পারে? গাছ হেঁটে হেঁটে আমার প্রাসাদের দিকে আসবে আর আমার তখন মৃত্যু হবে? গাছ কোনোদিন আসবেও না, আর আমি আজীবন বেঁচেও থাকবো না, সুতরাং তোমরা তাড়াতাড়ি বিদায় হও আমার সামনে থেকে। হ্যাঁ, তো রাজা হবে না, এটা ও বিশ্বাস করে না, কারণ ও জানে যে আমার রাজ্যে ভালো একজন রাজা আছে, সে প্রজাদেরকে অনেক ভালোবাসে, আমাকেও অনেক ভালোবাসে, তাহলে আমার রাজার রাজ্যে মানে যিনি রাজ্য মানে রাজা, তারও তো কোনো শত্রু নাই। তো এই চিন্তা করে সে কি করছে, এখান থেকে সোজা চলে আসছে। এইখানে আসার পরে এইবার তার সহকারী ম্যাকডাফকে বলতেছে, তুমি রাজার কাছে ফেরত যাও, আমি একটু দেখে আসি বউটা আছে না গেছে। তো এরপরে সে এখান থেকে সোজা চলে আসছে এখানে। আসার পরে রাজার কাছে তো খবর দিয়ে দিছে অলরেডি, যে আমি যেহেতু যুদ্ধে বিজয় নিয়ে আসছে, রাজা তো আর কিছু বলবে না তাকে, কারণ তার উদ্দেশ্য তো হাসিল হয়ে গেছে, যে আমি পরের দিন রাজপ্রাসাদে গিয়ে হাজির হব, আজকে আমি একটু রেস্ট করতে চাই বাসায়, এটা বলে দিছে। তো এইটা বলে সে এখানে আসছে। আসার পরে এইবার ঘটনা শুরু হইলো, রাত্রেবেলা শুয়ে শুয়ে নতুন বউকে ঘটনা শোনাচ্ছে যুদ্ধের, যে কেমনে কি হয়েছে না হয়েছে, কতজনকে হত্যা করা হয়েছে, কতজনকে বন্দি বানাইছে। তাকে বলতেছে যে আমার পিঠে ছুরি মানে তীর ঢুকতে গেছিল, আমার সহসেনাপতি ম্যাকডাফ ছিল, সে তার শরীরে তীর বিদ্ধ করছে, না হলে আমি হয়তো মারা যেতাম, কারণ সে আমাকে বাঁচাইছে তার শরীরে, এই জন্য সে একটু আহত, তাই তাকে চিকিৎসার জন্য রাজ যে ডক্টর আছে তার কাছে পাঠানো হয়েছে, ইত্যাদি ইত্যাদি গল্প বলতেছে। তো গল্পের শেষ দিকে এসে সে বউকে বলতেছে, আসল ঘটনা তো তোমাকে বলি নাই, আসার পথে একটা ঘটনা ঘটছে জানো না, যেটা তুমি জীবনেও বিশ্বাস করবা না। সেটা কি? বলতেছে এরকম তিনটা ডাইনির সাথে দেখা হয়েছে, তারা ভবিষ্যৎবাণী করছে আমি নাকি রাজা হব, তুমি রানী হবা, এবং আমার ততদিন মৃত্যু হবে না যতদিন এরকম গাছপালা আসবে। এইটার কোনো মানে হয়? তাদের কথার তো কোনো আগামাথা কিছুই নাই, উল্টাপাল্টা কথা বলে গেছে। তো এই কথা যখন বলছে, বউ এবার বলতেছে যেটার মানে হয় কি না হয় এটা যদি তুমি বুঝতা, তাহলে তো আমি আর তোমার টিচার হইতাম না, যেহেতু আমি তোমার টিচার, আমি তোমাকে বুঝাই দিব যে এটার মানে আছে না নাই। মানে বুঝাইতে চাচ্ছে যে তুমি বুঝো নাই, আমি ঠিকই জানি এটার মানে আছে না আছে, আমার কাছ থেকে শোনো এবার। এইবার এই বউ শুয়ে শুয়ে কান পড়া দিতেছে, যেটাকে বলে যে রাজা যেই ম্যাকডাফ আমাদের মানে ডাঙ্কান আছেন রাজা, এই রাজা এখন বয়স হয়েছে, বয়স হইলেও রাজার একটা ছোট্ট ছেলে আছে, ও তো আর রাজ্য ঠেকাতে পারবে না। রাজার যেহেতু বয়স হয়েছে, রাজা বয়স হয়ে গেলে রাজাও রাজ্য পরিচালনা করতে পারতো না, কারণ তুমি আছো সেই ভরসায় রাজা আছে। সাপোজ এখন যদি তুমি এখান থেকে শত্রুমুক্ত না করতা, তাহলে এই রাজ্য তো এমনিতেই অ্যাটাক হইতো, আলটিমেটলি তোমার জন্যই কিন্তু রাজ্যটা টিকে আছে।
তাহলে তুমি যদি কোনো কারণে নিজেকে রাজা দাবি করো তাহলে এখানে বাধা দেওয়ার কেউ নাই। এটা কিন্তু তারা ভবিষ্যৎবাণী করে গেছে অলরেডি, কারণ তারা চাচ্ছে তুমিও রাজা হও, কারণ তারা ঈশ্বরের প্রেরিত প্রতিনিধি, অর্থাৎ উপরওয়ালাও চাচ্ছে তুমি রাজা হয়ে যাও। তো তাকে বুঝাইছে, তো বোঝানোর পরে তো বলতেছে আমার রাজা আছে, আমি কেন রাজা হব? বলতেছে রাজা আছে তাতে কি হয়েছে, রাজা না থাকলে হবা, রাজাকে মেরে ফেলবো। তো ম্যাকবেথ সে বলতেছে না না না, আমি রাজাকে মারতে পারবো না, কারণ রাজা অনেক ভালো মানুষ, আমাকে অনেক ভালোবাসে। তো এইসব কথাবার্তা যখন চলতেছে, এক পর্যায়ে বউ তার সকল প্রকার অস্ত্র ব্যবহার করে তাকে রাজি করাইছে যে হ্যাঁ অবশ্যই রাজাকে হত্যা করা হবে। প্ল্যানও করা হয়েছে। প্ল্যান কি? বলছে তুমি অসুস্থ এই ভান করবা, কালকে তোমার রাজপ্রাসাদে যাওয়ার কথা, তুমি খবর পাঠাবে যে আমি অসুস্থ, প্রচুর অসুস্থ। তাহলে রাজা যেহেতু তোমাকে ভালোবাসে নিশ্চয়ই তোমাকে দেখতে আসবে। যখন তিনি দেখতে আসবে, তোমার বাড়িতে আসলে সে এখান থেকে ওই দিন আমরা ফেরত যেতে দিব না তাকে। তো এরকম করে রাজাকে খবর পাঠানো হয়েছে যে আমি অসুস্থ। এবার রাজা আসছে, আসার পরে রাজা রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমাইছে। প্রথমে রাজার 2টা প্রহরী ছিল, তাদেরকে হত্যা করছে বিষ দিয়ে। এইবার রাজাকে হত্যা করার প্ল্যান হচ্ছে, কিভাবে হত্যা করবে। ম্যাকবেথকে বলে দিচ্ছে তার লেডি ম্যাকবেথ যে শোনো, এই যে ছুরি দেখো, ধারালো ছুরি, এই ছুরি নিবা, গিয়ে তার বাম পাশে হার্ট, কলিজা, সেই কলিজার মধ্যে ছুরি ঢুকাই দিবা। তোমার ছুরি ঢুকাইতে গেলে কিন্তু হাত কাঁপবে, এটা আমি জানি, বাট তোমার ফেসটা রাখবা একদম সফট, যেন রাজার ঘুম ভাঙে গেলেও বুঝতে না পারে, সন্দেহ না করতে পারে। বাট ভিতরটা হবে ধারালো ছুরির মতো তোমার, কারণ তুমি বীর। তাকে শক্তি মন্ত্র যা যা দিয়ে পাঠাইছে। পাঠানোর পরে আবার বলে দিচ্ছে যে শোনো, তুমি যে তাকে ছুরিতে পেটে এখানে ঢুকাবা, ঢুকানোর পরে ছুরি রাইখে আইসো না, তুমি ছুরিটা নিয়ে আসবা, আমি দেখবো যে আসলে তুমি ঢুকাইছো কিনা, কারণ তোমার এতে আমি বিশ্বাস পাই না। তো যাই হোক, সেই অনুযায়ী রাজাকে গিয়ে রাজার বাম পাশে বুকের মধ্যে ছুরি ঢুকাই দিছে ম্যাকবেথ কাঁপতে কাঁপতে। ঢুকাই দেওয়ার পরে রাজা তো মারা গেছে। এবার ওই ছুরি নিয়ে আসছে, আনার পরে বউকে দেখাইতেছে, বউ দেখছে হ্যাঁ ছুরি তো গেছে, রক্ত মাইখা আছে, কিন্তু তবুও তার বিশ্বাস হয় না ছুরি তো অন্য কাউকে ঢুকাইতে পারে। কারণ ও যত বড়ই বীর হোক, আমি তো জানি রাজাকে মারতে গেলে ওর হাত কাঁপবে। এই চিন্তা করার পরে বলতেছে তুমি থাকো, আমি শিওর হয়ে দেখে আসবো। এবার সে কামরায় ঢুকছে রাজার, ঢুকে দেখছে যে রাজার বুকের মধ্যে রক্ত লেগে আছে। সে চিন্তা করছে তাহলে হয়তো হত্যা করছে, বাট তার মনে আরেকটু সন্দেহ জাগে, অন্যের রক্ত তো মাহায় রাখতে পারে। তাহলে কি করা যায়, বুকে হাত দিছে, গিয়ে দেখছে হ্যাঁ এটা তো রক্ত, ছিদ্র আছে কিনা এটা দেখে নেই। এবার দেখছে হ্যাঁ ছিদ্র আছে। এবার চিন্তা করলো ছিদ্র, আমি কি আসলেই ছিদ্র বুকের মধ্যে হয়েছে এটা দেখলাম নাকি অন্য কোথাও হাত গেল, একটু ভালো করে হাত দিয়ে দেই ভিতরে। কলিজার মধ্যে হাত দিছে, দেওয়ার পরে হাতটা উঠাইছে, উঠায় ঘ্রাণ নিয়ে দেখছে এটা কি আসলেই রক্তের গন্ধ নাকি অন্য কোনো কিছুর। মানে কতটা ওভার কনফিডেন্ট সে, ওভার শিওর হওয়ার জন্য সে ঘ্রাণ নিছে যে হ্যাঁ রক্তের গন্ধ। তখন সে শিওর হয়েছে যে হ্যাঁ আসলে হত্যা করা হয়েছে। এবার পরের দিন ঘোষণা দিয়ে দেওয়া হইলো যে ম্যাকবেথ যার বাসায় ছিল রাজা, রাজার 2টা প্রহরী শত্রু দেশের প্ররোচনায় রাজাকে হত্যা করে তারা পালাইছে। সুতরাং এখন রাজাকে হবে কিং ম্যাকবেথ হয়ে গেল, মানে ম্যাকবেথ থেকে তিনি এখন সেলফ মেড রাজা হয়ে গেল, কারণ এখন তো আর কেউ নাই, তিনিই তো সেনাপতি, দায়িত্ব তো তিনি নিবেন। তখন তিনি দায়িত্ব নিলেন, কিন্তু সবাই বিশ্বাস করলেও তার বন্ধু ম্যাকডাফ সাথে ছিল, সে বিশ্বাস করে নাই। সে জানে যে এরকম একটা কিছু হওয়ার কথা না, আর ম্যাকবেথ যে বড় বীর, তার বাসার মধ্যে আক্রমণ করবে এটা কোনোদিনও বিশ্বাস হয় না। 2টা প্রহরী তার বাসায় ঢুকে রাজাকে হত্যা করবে। তো যাই হোক, বিশ্বাস করে না। এইটা সে যখন একটু হালকা হালকা প্রচার প্রচারণা করতেছিল, তখন বইয়ের কথায় যে তোমার বন্ধু কিন্তু ঝামেলা বাঁধাইতেছে, তাহলে এই মিথ্যা যদি তোমার ঢাকতে হয়, তোমার শত্রু এখন তোমার এই বন্ধু যে তোমাকে যুদ্ধের ময়দানে বাঁচাইছিল, তাহলে পথের কাটা হিসাবে তাকেও হত্যা করতে হবে। ম্যাকবেথ এই বন্ধুকেও হত্যা করছে। বন্ধুর একটা ছোট্ট ছেলে ছিল যে যদি বাপের হত্যার প্রতিশোধ নেয়, তাকেও হত্যা করছে। কিন্তু মরার আগে এই বন্ধু সে আবার রাজার ছেলেকে বলে দিয়ে গেছে যে শোনো, তোমার বাবাকে কিন্তু হত্যা করা হয়েছে এভাবে, তোমাকেও হত্যা করা হবে, তুমি এক কাজ করো, এখান থেকে চলে যাও ডেনমার্কে, ডেনমার্কের যিনি রাজা তাকে গিয়ে সব খুলে বলবা, কারণ তোমার বাবার বন্ধু হচ্ছে ডেনমার্কের রাজা, তিনি নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে। এই হিসাবে ছোট ছেলেকে পালাই যেতে তিনি সাহায্য করছেন। এভাবে করে ম্যাকবেথ তার সম্ভাব্য যত শত্রু আছে সবাইকে হত্যা করছে একে একে। তো যখন হত্যা করছে, সমস্যাটা হচ্ছে মোটামুটি এভাবে চলতেছিল কিছুদিন, কিন্তু ম্যাকবেথ এর কষ্ট আছে মনের মধ্যে, যখনই দেখতে পায় তার সেই বন্ধু আর কাছে নাই যে তাকে বিপদের সময় নিজের তীর খেয়ে অন্যকে বাঁচাইছে, ওনাকে, তাকে সে হত্যা করছে, কষ্ট লাগে তার এটা শুনলে। যখন সে শুনতে পাইছে যে রাজা, যখন আমি বিজয় ওখানে হয়েছি, রাজা এদিকে আমার জন্য 2টা রাজ্য ঘোষণা দিয়ে রাখছে উপহার হিসাবে,
তাহলে রাজা তাকে কত ভালোবাসতো, এরকম একটা মানুষকে সে হত্যা করে ফেলছে বউয়ের কথায়। এরই মধ্যে বউ হয়ে গেছে উন্মাদ পাগল। বউ যেখানেই যায় হাতের মধ্যে রক্ত দেখতে পায় আর রক্তের ঘ্রাণ পায়, মানে সে মেন্টালি পাগল হয়ে গেছে। যখন পাগল হয়ে গেছে, এই বউ পাগল হওয়ার পরে শুধু একটাই কথা বলে ঘন ঘন, যে পুরা আরব দেশের পারফিউম এনে আমার হাতে দিলেও এই গন্ধ যাবে না। যেই লাইনটা পরীক্ষাতে আসছিল, অল দ্য পারফিউম অফ অ্যারাবিয়ান উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড, এই ছোট হাত পুরা আরব দেশের পারফিউম দিলেও মিষ্টি বা সুগন্ধ হবে না। তাহলে আমরা দ্বিতীয়টায় চলে যাব, কটেশন। দেখেন এখানে কবিরা করলাম যে গ্রামার ফলো করে না, তিনি লিখছেন লিটিল হ্যান্ড, লিটিল শব্দের পরে আনকাউন্টেবল নাউন বসে, বাট বসাই দিছে কাউন্টেবল নাউন হ্যান্ড। কিচ্ছু করার নাই, কারণ তিনি কবি, তার যা মন চাবে তাই তিনি লিখবেন। হ্যাঁ, বস ইজ অলওয়েজ রাইট। আচ্ছা, এখন যখন এরকম কথা হইলো যে পুরা আরব দেশের পারফিউম দিলেও এই হাতের গন্ধ যাবে না, সে তো উন্মাদ পাগল হয়ে গেছে। একটা পর্যায়ে কি করলো, সেই পাগল সে নিজে নিজে সুইসাইড করছে। যখন সে সুইসাইড করছে, এখন হ্যামলেটের অনুভব হচ্ছে, মানে ম্যাকবেথের অনুভব হচ্ছে যে আমার বন্ধুকে হারাইছি, রাজাকে হারাইছি, মানুষ যারা আশেপাশে ছিল সম্ভাব্য শত্রু হিসাবে তাদেরকে হারাইছি নিজে হাতে। আর যেই বউর কথা শুনে এত কিছু করছে, এখন বউকেও হারাইলাম, তার মানে আমার সাথে তো আর কেউ নাই, আমার জীবনের সাথে আর আছে কে? সে রাজ্যের ছাদের উপর দিয়ে হাঁটে আর এটা চিন্তা করে, রোদ বৃষ্টি ঝড় যাই হোক এই রোদের মধ্যে হাঁটতেছে আর এরকম চিন্তা করতেছে। চিন্তা করতে করতে সে চিন্তা করলো, আসলে আমার পাশে আর আছে কে, জীবনে আমার সাথে কে আছে? একমাত্র আছে তার চলমান ছায়া, সে যেখানে যায় তার ছায়াটা সে তার সাথে দেখতে পায়। তখন সে বলে, লাইফ ইজ নাথিং বাট এ ওয়াকিং শ্যাডো, জীবন চলমান ছায়া ছাড়া আর কিছুই নয়। সেই লাইনটা দিব আমরা এখন। আপনাদেরকে এখানে একটা কথা বলি, এই নাথিং শব্দটা শেক্সপিয়ার ব্যবহার করে নাই কিন্তু, হ্যাঁ, আমি জাস্ট বললাম কারণ এটা হিডেন মিনিং আছে। তিনি লিখেছিলেন লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো। এই যে কমাটা এখানে দেওয়া হচ্ছে, এই কমাটার বাট, যেটা বাটটা উইদাউট বুঝাইতেছে যে জীবন চলমান ছায়া ছাড়া আর কিছুই নয়, এখানে বাট প্রিপোজিশনের কাজ করে। ওকে, তাহলে বলতেছে জীবন চলমান ছায়া ছাড়া আর কিছুই নয়। এভাবে করে তিনি হাঁটতেছেন আর মৃত্যুর জন্য অপেক্ষা করতেছেন, কারণ সেই 3টা ডাইনির ভবিষ্যৎবাণীর কথা তার মনে আছে। আমি রাজা হব, আমার বউ রানী হবে, 2টা কথা হয়ে গেছে অলরেডি। আরেকটা কথা এখন অপেক্ষায় আছে, ওই দক্ষিণের উত্তরের গাছ হেঁটে হেঁটে আসবে, সে গাছের দিকে তাকায় আর ভাবে এই গাছ কি হেঁটে হেঁটে আসবে কখনো, নাকি এভাবে কষ্টে আমি থাকবো? কারণ আমি যে এর আগে মারা যাব না, আগের 2টা যেহেতু সত্যি হয়েছে, তাহলে এটাও সত্যি হবে, আমার কতদিন এরকম কষ্ট করে বেঁচে থাকতে হবে? মানে সে যে এখন বেঁচে থাকবে এই জীবন নিয়ে তিনি তিক্ত বিরক্ত, যে তিনিও সুইসাইড করবে এরকম চিন্তা ভাবনা। বাট ওই কথা চিন্তা করে যে আমি সুইসাইড করবো কি, এটা কেন হবে, আমি তো বীর, বাট আমার অপেক্ষা করতে হবে ওই গাছ আসার আগ পর্যন্ত। তো যখন এরকম করে চিন্তা করে চলাফেরা করে, হঠাৎ দেখতে পায় সে গাছ আস্তে আস্তে হেঁটে হেঁটে তার দিকে আসতেছে। সেই দিন তিনি বুঝে যান যে আজকে আমার জীবনের শেষ দিন। তখন তিনি তার জীবনের প্রতি এতই বিরক্ত ছিলেন যে জীবনকে আসলে কি বলবেন। তিনি বলতেছেন, জীবনের যে তাৎপর্য, এরকম কোনো তাৎপর্যই নাই, জীবন হচ্ছে সামান্য মূর্খের বলা একটা গল্প ছাড়া আর কিছুই না। জীবন মূর্খের বলা একটা গল্প ছাড়া আর কিছুই না, যার কোনো গুরুত্ব নাই, তাৎপর্য নাই। যেটাকে তিনি বলছিলেন, লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়েট সিগনিফাইং নাথিং। আমরা সেই লাইনটাও নিব এখানে। লাইফ ইজ এ টেল told by an idiot
আপনারা শুধু প্রথমটুকু পড়বেন, লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়েট। কারণ কোটেশন অনেক বড় বড় মুখস্থ করার দরকার নাই, আপনি মূল অংশটা পড়বেন, ভাব অর্থ পড়বেন। তাহলে ম্যাকবেথ গল্পে প্রথমে ডাইনিরা বলল যে সব ভালো ভালো নয়, খারাপ থেকেও ভালো কিছু হয়, সুতরাং তুমি রাজা হবা, তাই না? এই কথা শুনে বউয়ের কথার প্ররোচনায় তিনি হত্যা করলো রাজাকে। হ্যাঁ, বন্ধুকে সবাইকে হত্যা করছে। বাট হত্যা করার পরে দ্বিতীয় কোটেশন তার বউ বলতেছিল ওই রক্ত দেখতে পাই শুধু, তাই না? তখন বলছিল যে আরব দেশের পুরা পারফিউম দিলে এই হাতের গন্ধ যাবে না। সে যখন সুইসাইড করলো, সবাইকে হারাই ফেলছে, তার সাথে চলমান ছায়া ছাড়া আর কিছুই ছিল না। তখন বলছিল লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, বা লাইফ ইজ নাথিং বাট এ ওয়াকিং শ্যাডো, জীবন চলমান ছায়া ছাড়া আর কিছুই নয়। এরপরে তিনি বলছেন জীবনের কোনো তাৎপর্য বা গুরুত্বই নাই, আসলে জীবন হচ্ছে মূর্খের বলা একটা গল্প। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের চারটা কোটেশন এই গল্পের, ম্যাকবেথ গল্পের। হ্যামলেট এবং ম্যাকবেথ দুইটা চলে গেল, এরকম আরো অনেক গল্প আছে, ওথেলো, কিং লিয়ার, মার্চেন্ট অফ ভ্যানিস, এবং আছে রোমিও অ্যান্ড জুলিয়েট, আছে দ্য টেম্পেস্ট, এরকম প্রচুর গল্প আছে। এবং এই গল্পগুলা তিনি যে মানে শেক্সপিয়র লিখছে, আপনাদেরকে গল্পগুলা বললাম, আপনারাই বুঝতে পারবেন বিচার করে যে কেন তাকে বিখ্যাত বলা হয়। এই গল্পগুলার মধ্যেই সেগুলা নিহিত। আপনি হয়তো ভাববেন না যে শেক্সপিয়র ইংল্যান্ডে জন্মগ্রহণ করছে, কারণ অনেকে এরকম তেড়ামি করে কথা বলে যে ইংল্যান্ডে জন্মগ্রহণ করছে, তাই ইংল্যান্ডের মানুষ যেহেতু ব্রিটিশরা ক্ষমতায় ছিল, ব্রিটিশরা এই জন্য তাকে দিছে। বাট ইংল্যান্ডে তিনি যখন জন্মগ্রহণ করছেন 1564 সালে, তখন এরকম ইংল্যান্ডের মানুষ এত ক্ষমতায় ছিল না, পরে না তারা দখল করে করে নিছে। বাট তিনি আসলেই একজন উন্নত মানের লেখক ছিলেন। তার লেখাগুলা পড়লেই এখন পর্যন্ত আপনার বিরক্তি আসবে না, তার লেখা বা গল্প পড়লে। যখন আপনি পড়তে বসবেন, আপনার মন চাবে যে নাটক একবারের জায়গায় 2বার পড়ি, 3বার পড়ি, এরকমই তার নাটকগুলা। এবং যেখানে কোনো ধরনের মানে অবাস্তব কিছু নাই, বাট অবাস্তবতা তিনি ঢুকাইছেন। 3টা ডাইনি, গোস্ট ক্যারেক্টার আগেরটায়, এরকম ঘটনাগুলা তিনি ঘটাইছেন। তো যাই হোক, আজকে সময় কম, না হলে আমি আরো একটু আলোচনা করতাম, কারণ আরো আছে। ম্যাকবেথের পরে ওথেলো আছে, ওথেলোর পরে কিং লিয়ার। কিং লিয়ারের গল্প আপনারা সবাই পড়বেন, জাস্ট আমি একটু মুখে বলে দিচ্ছি, কারণ সবাই নাটক কার্টুন আকারে দেখে। কিং লিয়ার, রাজা লেয়ার, তার 3টা মেয়ে থাকে, জিজ্ঞাসা করে গিয়ে কোন মেয়ে তাকে কতটুকু ভালোবাসে। এটা নাটক বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন, কার্টুনে। তো যখন বলছে কোন মেয়ে তাকে কতটুকু ভালোবাসে, বড় 2 মেয়ে তাকে খুব ভালোবাসে, মোটামুটি মুখ দিয়ে যা বলার বলে। ছোট মেয়েকে যখন জিজ্ঞাসা করে, ছোট মেয়ে বলে আপনি বাবা হিসাবে যতটুকু ভালোবাসা পাওয়ার যোগ্য, আর আমি মেয়ে হিসাবে যতটুকু ভালোবাসা উচিত, আপনাকে অতটুকুই ভালোবাসি, আমার মনের কথাই আমার মুখে, অর্থাৎ মাই হার্ট ইজ ইনটু মাই মাউথ, এটা তিনি বলেন। তো আমি যখন আপনাকে এরকম এতটুকু পরিমাণে ভালোবাসি, অনেকে এটারে বানাইছে লবণের মতো ভালোবাসে, কিন্তু এটা ঠিক না। হ্যাঁ, তিনি ওরকম বলেন নাই যে আমি লবণের মতো ভালোবাসি, বলছে ঠিক যতটুকু আমাদের মধ্যে ভালোবাসা হওয়া উচিত ততটুকুই আপনাকে ভালোবাসি। তখন রাজা খুশি হইতে পারেন নাই উত্তরে। রাজা তখন বলছে আবার বলো, ট্রাই এগেইন। সে আবারও সেম কথা বলছে, তখন বলছে আবার বলো। সে আবারও সেম কথা বলছে, রাজা তাও খুশি হয় না, এবার বিরক্তি হয়ে বলছে আবার বলো। ছোট মেয়ে আদরের হয়, দেখবেন বারবার যদি মেয়েদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করে হয়, তখন সে বলবে কিছু না, আছে না এই টাইপের। তখন ওই ছোট মেয়ে বলছে নাথিং। তখন রাজা তার প্রথম ডায়লগ বলে নাথিং উইল কাম অফ নাথিং, অর্থাৎ তুমি যে নাথিং আমাকে বলছো, সুতরাং তোমাকে আমি দিব নাথিং। আমার রাজ্যের 3টা ভাগ করতে চাইছিলাম যে 3 মেয়েকে ভাগ করে দিব, এখন আমার রাজ্য আমি 2 মেয়েকে ভাগ করে দিব, যেহেতু তারা ভালোবাসে, তুমি যেহেতু নাথিংই বলছো। এই যে অ্যারোগেন্ট কিং যাকে বলা হয়, অ্যারোগেন্ট ছিলেন উনি। তো এই সেলফ অ্যারোগেন্ট কিং রাজা, সে তার 2 মেয়েকে তার সম্পদ ভাগ করে দেয়। আর এই ছোট মেয়ের আগে থেকেই এক রাজপুত্রের সাথে বিয়ে ঠিক ছিল, তারা এসে একে বিয়ে করে নিয়ে যায় ওই রাজপুত্র, এত সম্পদের লোভ তার নাই। তো যখন ছোট মেয়ে চলে যায়, এবার বড় 2 মেয়ে আর তার স্বামীরা ষড়যন্ত্র করে রাজাকে ক্ষমতাচ্যুত করে বনবাসে পাঠায় দেন নির্বাসনে। এইবার তিনি গিয়ে বলেন যে আমি তো আসলে অন্যায় করছি, পাপ করছি, এবং আমি এমন পাপ করছি যে পাপীরাও এত পাপ করে না। তখন তিনি বলেন আই এম এ ম্যান মোর সিনড এগেইনস্ট দেন সিঙ্গিং, অর্থাৎ পাপের চেয়েও মহাপাপ করেছি, আমি হচ্ছি এমন মানুষ। ওই ছোট মেয়েটাকে তিনি সম্পদ থেকে বঞ্চিত করছেন, অথচ সেই ছোট মেয়ে বাবার যখন জানতে পারছে এই ঘটনা, তখন বাবাকে জঙ্গলে জঙ্গলে খুঁজে বেড়াচ্ছে। জঙ্গলে জঙ্গলে খুঁজে বেড়ানোর সময় তখন বাবাকে যখন খুঁজে পাইছে, তখন বাবাকে পুনরায় তার রাজ্যে নিয়ে
তাকে সাজিয়ে গুছিয়ে আবার এই রাজ্য ফেরত নিয়ে আসছে, এনে ক্ষমতায় দিছে। এবং এখানে তিনি আরো একটা কথা বলেন, সেটা বলেন, when we are born we cry that we are come to this great stage of fool। অর্থাৎ আমরা যখন জন্মগ্রহণ করি আমরা এজন্য কাঁদি যে আমরা বোকাদের এই বড় মঞ্চে এসে পড়েছি, তাই মানে পৃথিবী থেকে উনি বুঝাইছে বোকাদের মঞ্চ। এটা হচ্ছে জাস্ট নিজে বোকামি করছে, সেই বোকামিটাকে বুঝাচ্ছে যে আমি বোকামি কইরা আমার মেয়েকে বঞ্চিত করছি, সেই মেয়ে আবার আমাকে যত্ন নিচ্ছে, তার মানে সেও একটা বোকা। আবার আমি যে দুই মেয়েকে সম্পদ দিছি তারা আমাকে বঞ্চিত করছে, তাহলে তারাও বোকা। মানে আলটিমেটলি তিনি বুঝাচ্ছেন যারা আছে পৃথিবীতে সবাই বোকা। এই বোকাদের রাজ্যে যখন আমি নিষ্পাপ মানুষ হিসাবে এসে পড়ি, এই জন্য আমি কান্না করি। অর্থাৎ মানুষ জন্ম নিয়ে যে কান্না, এই কান্না করে তার কারণ সে চিন্তা করে আমি তো নিষ্পাপ, আমি কেন এই পাপীদের মধ্যে এসে পড়লাম। তো যাই হোক, আপনারা এগুলা পরবর্তীতে দেখতে পাবেন, বা গল্প যদি প্রয়োজন হয় পরবর্তীতে যদি আবার ক্লাস হয় নেওয়া, তখন ইনশাল্লাহ এসব বিষয়ে আলোচনা করা হবে। হ্যাঁ, শেষ।